তো আজকে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির হচ্ছে ডি ইউনিটের জন্য আসলে শুরু করতে যাচ্ছি। তো চলো শেয়ার করে ফেলো। বুঝছো, আমি সবসময় একটা কথা হচ্ছে বলি, শেয়ার করলে কেয়ার বাড়ে। তুমি যত শেয়ার করবা ধরে নিব যে তোমরা কেয়ার করতেছো। ওকে, তাহলে শুরু করি। হ্যাঁ, তোমাদের একদমই আসলে সময় নষ্ট করবো না। তো চলো প্রথমে আসো, আমরা এই টপিক থেকে কি কি পড়বো। প্রথম যে চ্যাপ্টারটা, আগে আমাদেরকে যেহেতু পরশুদিন পরীক্ষা, 9 তারিখে পরীক্ষা, 10 তারিখে পরীক্ষা, 9 তারিখ মেয়েদের পরীক্ষা, 10 তারিখ হচ্ছে ছেলেদের পরীক্ষা। তো পরশুদিন যেহেতু পরীক্ষা, তাহলে আমাদেরকে পরশুদিন আসলে মূলত সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আগে যেটা পড়তে হবে যে ভাইয়া কি পড়বো, কি পড়বো এটা আগে জানাটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে আসো, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এই চ্যাপ্টার থেকে আমরা কি কি পড়বো সেটা আগে আমি তোমাদের লিখে দিই। এটার আমি পিডিএফটাও তোমাদের দিয়ে দিব। প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, তাহলে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এই টপিক, এখান থেকে আগে কি কি পড়বো আমরা আগে দেখে নিই, শেষ মুহূর্তে কি কি পড়বো। দেন আমরা হচ্ছে প্রশ্ন সলভ করাবো তোমাদেরকে, ঘুরে ফিরে সবগুলো প্রশ্ন, যত টাইপের প্রশ্ন আসে প্রশ্নগুলো সলভ করাবো। একবার আমার সাথে থাকলা থেকে তুমি নিজেই অ্যান্সার দিবা, তুমি নিজে আমার আগে আগে উত্তর দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই আসো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস থেকে। ফার্স্টে তোমাকে যে জিনিসটা পড়তে হবে, প্রতিসাম্যতার এক্সাম্পল গুলা, ঠিক আছে? গোলীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য, দ্বিঅরীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য আর হচ্ছে অপ্রতিসাম্য, এগুলার এক্সাম্পল মাস্ট পরীক্ষায় আসবেই আসবেই আসবেই। এই প্রতিসাম্যতার এক্সাম্পল পড়বা। তারপরে সংগঠন মাত্রার হচ্ছে তোমার এক্সাম্পল গুলা, সংগঠন মাত্রার হচ্ছে তোমার এক্সাম্পল গুলা অবশ্যই পড়তে হবে। কোষীয় মাত্রার প্রাণী কোনটা, কোষ টিস্যু মাত্রার প্রাণী কোনটা, টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী কোনটা, অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী কোনটা, মাস্ট আসবেই পরীক্ষায়, এগুলো পড়তে হবে। তারপরে চলে আসো হচ্ছে সিলম, অ্যাসিলোমেট, অ্যাসিলোমেটের এক্সাম্পল কি, সিউডোসিলোমেটের এক্সাম্পল কি, ইউসিলোমেটের এক্সাম্পল কি, আসবেই পরীক্ষায়, মিস নাই কোনো, ঠিক আছে? তাহলে এইগুলো পড়তে হবে। তারপরে এই যে বিভিন্ন পর্বের প্রাণীদের হচ্ছে লার্ভা দশায়, লার্ভা দশার নাম আসে কি কি, অ্যামফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা লার্ভা, এটা কোথায় দেখা যায়? পরিফেরা পর্বের প্রাণীতে দেখা যায়। ইউরোকর্ডাটা এবং অ্যামফিবিয়া, এই দুইটাতে হচ্ছে ট্যাক্টপোল লার্ভা দেখা যায়, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার এই টাইপের জিনিসগুলা, ল্যাম্প্রে বা পেট্রোমাইজনটিটাতে হচ্ছে অ্যামোসিট লার্ভা দশা হচ্ছে দেখা যায়। তারপরে হচ্ছে প্লাটিহেলমিনথেসে হচ্ছে সিস্টি সার্কাস, স্পোরোসিস্ট টাইপের হচ্ছে লার্ভা দশা হচ্ছে দেখা যায়। এইগুলা আসবেই পরীক্ষা, অর্থাৎ কোন পর্বে কি কি লার্ভা দশা দেখা যায়, এই ছকগুলা খুবই ইম্পর্টেন্ট। দেন আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ ছকও পড়াবো। তারপরে আসো পরিফেরা থেকে একাইনোডার্মাটা পর্যন্ত কি কি পড়বা। ব্যতিক্রম ধর্মী বৈশিষ্ট্য, ভাই শেষ মুহূর্তে তোমার সব পড়ার দরকার নাই, তোমাকে ব্যতিক্রম ধর্মী হচ্ছে বৈশিষ্ট্যগুলা পড়লেই তোমার হয়ে যাবে। ব্যতিক্রম ধর্মী বৈশিষ্ট্যগুলা অর্থাৎ ব্যতিক্রম ধর্মী তোমার কি কি আসবে বা কি কি লাগে, এই টপিকগুলো যদি তুমি পড়ো তাইলেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তারপরে কিছু বৈজ্ঞানিক নাম, জোকের বৈজ্ঞানিক নাম কি, কেঁচোর বৈজ্ঞানিক নাম কি, শামুকের বৈজ্ঞানিক নাম কি, স্পঞ্জের বৈজ্ঞানিক নাম কি, এই টাইপের টপিকগুলো আগে আমরা দেখি কি কি লাগবে, দেন আমরা প্রশ্ন সলভ করব, গুরুত্বপূর্ণ ছক পড়াবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসো করডাটা। করডাটা পর্ব থেকে তোমাকে মূলত যেটা পড়তে হবে, লেজের ধরন। 3 ধরনের লেজ পড়ছো না, হোমো সার্কাল, হেটারো সার্কাল, ডাইফি সার্কাল। এর মধ্যে হোমো সার্কাল কোথায় পাওয়া যায়, পারাউচিত্ত, অ্যাক্টিনোপটেরিজিতে। ডাইফি সার্কাল কোথায় পাওয়া যায়, সার্কোপটেরিজিতে। আর হেটারো সার্কাল কোথায় পাওয়া যায়, কন্ড্রিকথিসে। জানো তো এগুলা নাকি? এইগুলাই আসবে পরীক্ষায়, যে হাঙরে কোন ধরনের লেজ পাওয়া যায়, হাঙরের পুচ্ছ লেজটা কোন ধরনের, ঠিক আছে? এই জিনিসগুলো আসবে, আর সাথে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ঠিক আছে, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আসবে। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে তোমাদের প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এবার চলে আসো হচ্ছে প্রাণীর পরিচিতি। প্রাণীর পরিচিতি থেকে কি কি পড়তে হবে আগে আমরা জানবো, যে ভাই কি কি পড়তে হবে শেষ মুহূর্তে, যেহেতু আর মাত্র 1 দিন বা 2 দিন আছে। তো এইটা আগে জানাটা ইম্পর্টেন্ট। দেন আমরা কিছু প্রশ্ন সলভ করব গুরুত্বপূর্ণ, আমাদের সাথে বসে বসে তুমি রিভিশন দিলে এটা একটা রিভিশন ক্লাস হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে? তুমি চেষ্টা করবা আমার আগে আগে উত্তরগুলো দিয়ে ফেলার জন্য, ঠিক আছে? ওকে, তো চলো তাহলে প্রাণীর পরিচিতি থেকে তোমাকে কি কি পড়তে হবে। প্রথমেই আসো হচ্ছে সাউন্ড ঠিক আছে না? এই একটু আমার আবার একটু জানা দাও তো, সাউন্ড বা সবকিছু ঠিক আছে কিনা, এগুলো একটু জানা দিলে হচ্ছে খুবই বেটার, যে সাউন্ড ঠিক আছে কিনা সবকিছু। ওকে, আর কমেন্টে কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করে, আমি পাশে মোবাইলটা ওপেন রাখছি, আমি তোমাদের কমেন্টগুলো হচ্ছে দেখবো, হ্যাঁ? ওকে, এবার চলে আসো প্রাণীর পরিচিতি থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিটে কি কি প্রশ্ন আসতে পারে। দেখো প্রথমে চলে আসো হচ্ছে হাইড্রা। হাইড্রা থেকে দেখো আমি মুখে মুখে বলি, শুনো, এগুলো তোমরা পড়ছো অলরেডি। তোমাদের মধ্যে যারা আছো তাদের মধ্যে প্রায় ম্যাক্সিমামই কিন্তু আসলে মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিছো। তাহলে মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়ার সময় তুমি যেমনে জুলজিটা পড়ছো ওইগুলাই আসলে পরীক্ষায় তোমার জাহাঙ্গীরনগরও সেম, কোনো পার্থক্য নাই, হুবহু সেম। দেখো তুমি হাইড্রার মধ্যে নিডোসাইট,
আদর্শ নিডোসাইটের গঠন, এই টপিকগুলো পড়ছো না? হিপনোটক্সিন কি দিয়ে তৈরি পড়ছো না? আমিষ প্লাস ফেনল দিয়ে তৈরি, জানো না এটা? হিপনোটক্সিন কোন ধরনের নিডোসাইটে পাওয়া যায় পড়ছো না? এগুলাই ঘুরে ফিরে আসবে। নিডারিয়া পর্বের প্রাণীতে হচ্ছে বিজ্ঞানী ভার্নার কত ধরনের নেমাটোসিস্ট পাইছে, এই জিনিসগুলো হচ্ছে তোমার আসবে। এর মধ্যে হাইড্রাতে কয় ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়, ব্যাস এই জিনিসগুলোই তো তোমার পরীক্ষায় আসবে। ঠিক আছে, ওকে। নিডারিয়া পর্বের প্রাণীতে এই পর্যন্ত হচ্ছে বিজ্ঞানী ভার্নার হচ্ছে তোমার 23 ধরনের নেমাটোসিস্ট পাইছে। এর মধ্যে হাইড্রাতে কয় ধরনের পাওয়া যায়? 4 ধরনের পাওয়া যায়। 4 ধরনের নাম কি? কোনটা সবচেয়ে ছোট, কোনটা সবচেয়ে বড়, পারবা না এগুলা? হিপনোটক্সিন কোনটাতে থাকে পারবা তো? হিপনোটক্সিন কি দিয়ে তৈরি কমেন্টে জানাও। আমিষ প্লাস ফেনল বা প্রোটিন প্লাস ফেনল দিয়ে তৈরি, তাই না? এগুলো তো তোমরা পারো, এইগুলা সহজ, এগুলো একটু দেখবা। তারপরে হচ্ছে হাইড্রার যে চলনের মধ্যে হচ্ছে মেইনলি পড়তে হবে লুপিং আর সমারসল্টিংটা একটু জানতে হবে। লুপিং আর সমারসল্টিং এর দেখবা পার্থক্যের একটা ছক আছে, পার্থক্য, ওই পার্থক্যের ছকটা পড়বা। ওই পার্থক্যের ছকটা পড়লে এদের সমস্ত বৈশিষ্ট্য থেকে শুরু করে সবকিছু তোমার মোটামুটি পড়া হয়ে যাবে। যে লুপিং হচ্ছে শুয়াপোকার মতো আস্তে 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 চলে, আর সমারসল্টিং হচ্ছে ডিগবাজি খেয়ে খেয়ে দ্রুত চলে। তাহলে লুপিং হচ্ছে একটা মন্থর প্রক্রিয়া, ধীরগতি প্রক্রিয়া। সমারসল্টিং হচ্ছে তোমার দ্রুতগতির একটা প্রক্রিয়া, পড়ছো না? এই জিনিসগুলোই তোমার আসবে। তারপরে লুপিং এ হচ্ছে কি হয়, সম্পূর্ণ দেহের একবার লুপিং সম্পন্ন হইলে সম্পূর্ণ দেহের যে দৈর্ঘ্য তার অর্ধেক দূরত্ব অতিক্রম করে। আর সমারসল্টিং এ হচ্ছে দেহের দৈর্ঘ্যের ডাবল দূরত্ব অতিক্রম করে, তাই না? তারপরে লুপিং এর সময় কয়টা লুপ তৈরি হয়? একটাই লুপ তৈরি হয়। আর সমারসল্টিং এর সময় 2টা লুপ তৈরি হয়। জানো তো এই বৈশিষ্ট্যগুলা, এই ছকটা আছে, ছকটা দেখবি, এখান থেকে এমসিকিউ আসবে। ওকে, এইবার চলে আসা হচ্ছে এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের হচ্ছে তোমার কোষসমূহ। তাহলে এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের হচ্ছে তোমার কোষসমূহ হচ্ছে পড়তে হবে। এপিডার্মিসে 7 ধরনের কোষ আছে, গ্যাস্ট্রোডার্মিসে 5 ধরনের কোষ আছে। কি কি কোষ আছে পারো তো নাকি? নিডোসাইট কোষ এপিডার্মিসে কি কি আছে এটা মনে রাখতে পারো হচ্ছে নিজ পয়সায় সংগ্রহ। ঠিক আছে, কি কি জিনিসটা কি? নিজ পয়সায় সংগ্রহ। নিতে হচ্ছে নিডোসাইট কোষ, জতে জনন কোষ, পতে হচ্ছে তোমার কি পেশি আবরণী কোষ, ঠিক আছে, সাথে কি স্নায়ু কোষ, ঠিক আছে, ইতে ইন্টারস্টিশিয়াল কোষ, সংগ্রহ গ্রন্থি কোষ, আর একটা হচ্ছে তোমার সংবেদী কোষ। পারো তো এটা নাকি? আচ্ছা, তারপর আমি লিখে দিই, এটা একটা ছন্দ আছে, নিজ পয়সায় সংগ্রহ, নিজ পয়সায় সংগ্রহ। এটা দিয়ে তুমি হাইড্রার এপিডার্মিসের হচ্ছে 7 ধরনের কোষ আছে, সেই 7 ধরনের কোষের নামগুলো মনে রাখতে পারবা। দেখো আমি একটু লিখি, নিতে হচ্ছে নিডোসাইট কোষ। তুমি এগুলো পড়ছো বাট তোমাদের অনেকের মনে থাকে না, চলো আমরা একটু মনে রাখানোর জন্য ইজি করি। নিতে নিডোসাইট কোষ, জতে কি পড়ছো না? জতে হচ্ছে জনন কোষ। পতে কি বলো তো? পড়ছো তো? পেশি আবরণী কোষ। পারবা না? আমি জাস্ট খালি নামগুলা লিখতেছি, এটা রিভাইজ দেওয়া, ওয়ান শট মানে কি জাস্ট শেষ মুহূর্তে রিভাইজ দেওয়ার জন্য। পেশি আবরণী কোষ। শতে, এই শতে হচ্ছে স্নায়ু কোষ। পরের ইতে কি বলো? বড় করে নিয়ে আসলাম, ইতে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। এটা তো সবাই জানো, এখানে যারা আছো সবাই জানো। ইতে হচ্ছে ইন্টারস্টিশিয়াল, ইতে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। এরপরে চলে আসো সংগ্রহ, শতে সংবেদী কোষ। শতে কি? শতে হচ্ছে সংবেদী কোষ, সংবেদী কোষ। গ্রতে হচ্ছে গ্রন্থি কোষ, গ্রতে কি? গ্রন্থি কোষ। তাহলে বুঝছো, নিউরোসাইট কোষ, জনন কোষ, পেশি আবরণী কোষ, স্নায়ু কোষ, তারপরে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, তারপরে হচ্ছে সংবেদী কোষ, গ্রন্থি কোষ, এই 7 ধরনের কোষ আছে নিজ পয়সায় সংগ্রহ। আর গ্যাস্ট্রোডার্মিসে জাস্ট এই নিজ এই পার্টটা বাদ দিবা, গ্যাস্ট্রোডার্মিসে শুধু এই পার্টটা বাদ চলে যাবে। অর্থাৎ গ্যাস্ট্রোডার্মিসে নিডোসাইট কোষ নাই, জনন কোষ নাই, বাকি 5টাই আছে। পুষ্টি কোষ, তারপরে স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, সংবেদী কোষ, বাকি 5টা আছে। জাস্ট খালি নিজ পার্টটা বাদ যাবে, অর্থাৎ নিডোসাইট আর জনন কোষ, এই 2 ধরনের কোষ গ্যাস্ট্রোডার্মিসে নাই। দ্যাটস ইট, পারবা। এবার চলে আসা হচ্ছে মিথজীবিতা। মিথজীবিতা কাদের মধ্যে দেখা যায়? জাস্ট প্রাণীদের বৈজ্ঞানিক নাম, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, সবুজ শৈবাল, মানে সবুজ হাইড্রা, আর হচ্ছে তোমার জুও ক্লোরেলা নামক একটা এককোষী শৈবালে হচ্ছে মিথজীবিতা দেখা যায়। দ্যাটস ইট, এটাই আসবে। নিচের কোন 2টা প্রাণীর মধ্যে মিথজীবিতা দেখা যায়? বৈজ্ঞানিক নাম। তাহলে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা আর হচ্ছে জুও ক্লোরেলা। পারবা না? ওকে, শেষ। এবার আসো ঘাসফড়িং। ঘাসফড়িং থেকে প্রথমেই তোমাকে পড়তে হবে হচ্ছে দৈহিক গঠন, যে ঘাসফড়িং এ কয় ধরনের মুখপাঙ্গ আছে। ঠিক আছে, মুখপাঙ্গগুলোর মধ্যে হচ্ছে কোনটা হাত পা পরিষ্কার করতে সাহায্য করে, কোনটা খাবারের স্বাদ গ্রহণ করতে সাহায্য করে, কোনটা খাবার চিবাইতে সাহায্য করে, হাবিজাবি জিনিসগুলো একটু পড়তে হবে। ঘাসফড়িং এর পৌষ্টিকতন্ত্রের যে পার্টগুলো আছে, প্রোক্টোডিয়াম কত থেকে কত পর্যন্ত, ঠিক আছে, এই টাইপের
কনসেপ্টগুলা তোমরা দেখবা। এবার আসো হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র, হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে, হৃৎপিণ্ডে হচ্ছে কি কি ধরনের হচ্ছে তোমার পেশি আছে, ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো একটু হালকা পাতলা তোমাকে পড়তে হবে। আর একটা জিনিস মনে রাখবা, পতঙ্গ, ঠিক আছে, পতঙ্গের হৃৎপিণ্ডটা কিন্তু হচ্ছে তোমার নিউরোজেনিক হার্ট, ঠিক আছে, জানো তো এইগুলা নাকি, যে নিউরোজেনিক হার্ট কোনটা আর মায়োজেনিক হার্ট কোনটা। মানুষের হৃৎপিণ্ড হচ্ছে মায়োজেনিক হার্ট আর ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ড হচ্ছে নিউরোজেনিক হার্ট টাইপের। এইগুলো একটু আসবে যে নিচের কোন প্রাণীর হৃৎপিণ্ড হচ্ছে নিউরোজেনিক ধরনের, তাহলে অ্যান্সার হচ্ছে পতঙ্গ, মানে ঘাসফড়িং, তেলাপোকা, এগুলো যদি অপশনে থাকে এগুলো হচ্ছে অ্যান্সার। আর নিচের কোন প্রাণীর হৃৎপিণ্ডটা হচ্ছে মায়োজেনিক হৃৎপিণ্ড, এটা হচ্ছে মানুষের, ঠিক আছে, এগুলো একটু পড়বা। ঘাসফড়িং এর দর্শন প্রক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাপোজিশন বনাম সুপার পজিশন। মৃদু আলোতে তোমাকে দেখতে গেলে সুপারম্যান হইতে হবে। দেখো আমি কেমনে মনে রাখতাম, দেখো মৃদু আলো মানে কি, আলো কম, তাহলে আলো কম হইলে সেই কম আলোতে তোমাকে দেখতে হচ্ছে সুপারম্যান হইতে হবে, দ্যাট মিনস মৃদু আলোতে হচ্ছে সুপার পজিশন, আর তীব্র আলো বা দিনের বেলা হচ্ছে অ্যাপোজিশন। ব্যাস, ঠিক আছে, পারা যাবে না এই জিনিসগুলো, এটার মধ্যে একটু খালি পার্থক্যগুলো হালকা পাতলা আসবে, শেষ। আর সাথে আর কি আসবে, ওমাটিডিয়ামের গঠনটা একটু পড়বা। র্যাবডোমের মাধ্যমে হচ্ছে আলো সংগৃহীত হয়, রেটিনাল আবরণের কাজ কি, ঠিক আছে, এই জিনিসগুলা, কর্নিয়াজেন কোষগুলা, জাস্ট এগুলো একটু নাম টাম দেখবা। ওকে, তাহলে আগে আমরা দেখাচ্ছি কি কি পড়তে হবে, দেন আমরা কিছু এমসিকিউ সলভ করাবো, বাছাইকৃত গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা। আচ্ছা এবার আসো রুই মাছ। রুই মাছ থেকে মূলত রুই মাছের ধমনীতন্ত্র এবং শিরাতন্ত্র থেকে প্রশ্ন আসবেই আসবে। রুই মাছ থেকে মোটামুটি এই দুইটা জিনিসে হচ্ছে তোমার আসে। ধমনীতন্ত্র থেকে কি কি প্রশ্ন আসে আমি তোমাকে বলে দিই। কোন ধমনী কোথায় রক্ত সরবরাহ করে, এই প্রশ্নগুলাই আসে। যেমন কডাল ধমনী লেজে রক্ত সরবরাহ করে, রেনাল ধমনী বৃক্কে রক্ত সরবরাহ করে, তারপরে হচ্ছে সিলিয়াকো মেসেন্টারিক ধমনী পৌষ্টিক নালীগুলোতে হচ্ছে রক্ত সরবরাহ করে, প্যারাইটাল ধমনী দেহপ্রাচীরে রক্ত সরবরাহ করে, সাবক্লাভিয়ান হচ্ছে বক্ষ পাকনা বা এইদিকে রক্ত সরবরাহ করে, এই জিনিসগুলো, অর্থাৎ কোন ধমনী কোথায় রক্ত সরবরাহ করে, দ্যাটস ইট। শিরাতন্ত্রের মধ্যে হচ্ছে একটা জিনিস পড়তে হবে, ডাক্টাস কুভিয়েরি, এটা কিসের অংশ, রুই মাছের শিরাতন্ত্রের অংশ। এই ডাক্টাস কুভিয়েরি গুলা যুক্ত হয়ে বলো কি তৈরি করে, এই ডাক্টাস কুভিয়েরি গুলা হচ্ছে তোমার যুক্ত হয়ে সাইনাস ভেনোসাস নামক উপপ্রকোষ্ঠ হচ্ছে তৈরি করে। পারবা না, এই জিনিসগুলো আসে এখান থেকে। পাকনা রশ্মির সংখ্যা, কোন পাকনায় কয়টা পাকনা রশ্মি থাকে, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে তোমাকে পড়তে হবে। ওকে, তারপরে রুই মাছের বায়ুথলি, বায়ুথলির মধ্যে বায়ুথলির কাজ কি, বায়ুথলির মধ্যে কোন কোন গ্যাস জমা থাকে, এই তো এই হাবিজাবি জিনিসগুলো, সে সহজ, একদম সহজ। এবার চলে আসে হচ্ছে মানব শারীরতত্ত্ব, পরিপাক ও শোষণ। আচ্ছা পরিপাক ও শোষণ থেকে আসলে কি কি পড়তে হবে, দেখো খুবই সিম্পল। পরিপাক ও শোষণ থেকে তোমাকে মেইনলি পড়তে হবে হচ্ছে পৌষ্টিকতন্ত্রের যে বিভিন্ন অংশের নাম, গলবিল কতটুকু, তোমার হচ্ছে কোনটা কতটুকু দৈর্ঘ্য না দৈর্ঘ্য, আমরা সবগুলার এমসিকিউ সলভ করাবো, বাট আগে একবার করে পড়ায় নিচ্ছে, আগে কি কি পড়বে এটা আগে একটু ইম্পর্টেন্ট জানাটা। তাহলে সবগুলা হচ্ছে তোমার কি পরিপাকতন্ত্রের হচ্ছে বিভিন্ন অংশগুলার হচ্ছে নামগুলা দেখবা। গলবিল কত সেন্টিমিটার, দেখো আমি তোমাকে বলি, গলবিল হচ্ছে, এটা একটু মনে রাখার টেকনিক আছে, দেখো গলবিল হচ্ছে 12.5 সেন্টিমিটার, ঠিক আছে। এই 12.5কে দ্বিগুণ করো, বলো 12.5 দ্বিগুণ করলে কত হয়, 2 দিয়ে গুণ করো, তাহলে কত হয় 25। এই 25 সেন্টিমিটার হচ্ছে তার পরেরটা, তাহলে 25 সেন্টিমিটার হচ্ছে তোমার অন্য নালীর দৈর্ঘ্য। তাহলে দেখছো আমি এমনি মনে রাখতাম যে প্রথমটা হচ্ছে গলবিল, গলবিল মনে রাখতাম 12.5 সেন্টিমিটার দৈর্ঘ্য, তাহলে সেই 12.5কে দ্বিগুণ করো 25, তার মানে অন্য নালী হচ্ছে আসলে 23 থেকে 25 সেন্টিমিটার। এর সাথে 5 যোগ করো 30, তাহলে পাকস্থলী হচ্ছে তোমার মোটামুটি দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার। আর 30-এর অর্ধেক কত বলো, 30-এর অর্ধেক হচ্ছে 15, পাকস্থলীর প্রস্থ হচ্ছে 15 সেন্টিমিটার। দেখছো মনে রাখা কিন্তু অনেক ইজি, আমি তোমাকে এটা একদম মুখস্থ করায় দেবো ক্লাসে, দেখো একদম ইজি। দেখো তাহলে গলবিল হচ্ছে 12.5 সেন্টিমিটার, সেই 12.5কে দ্বিগুণ করো 25, তাহলে অন্য নালী হচ্ছে 23 থেকে 25 সেন্টিমিটার, 5 যোগ করো তাহলে 30 সেন্টিমিটার, এটা হচ্ছে পাকস্থলীর দৈর্ঘ্য। এই পুরাটা 30 সেন্টিমিটার হচ্ছে পাকস্থলীর দৈর্ঘ্য। আর 30কে অর্ধেক করো কত হয় 15, এই 15 হচ্ছে পাকস্থলীর প্রস্থ, বা তুমি আরেক ভাবেও মনে রাখতে পারো, পথে 15 পথে প্রস্থ, শেষ। তাহলে অনেকগুলা হয়ে গেল। এবার আসো ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র, এখানে একটু মনে রাখবা জিনিসটা উল্টা। বৃহদান্ত্র নাম শুনে মনে হবে যে ভাই না জানি কত বড়, আসলে বৃহদান্ত্রর দৈর্ঘ্য হচ্ছে কম, মাত্র 1.5 মিটার, এটা হচ্ছে বৃহদান্ত্র, ঠিক আছে। আর ক্ষুদ্রান্ত্র নাম শুনে মনে হইতে পারে
ভাই ক্ষুদ্রান্ত্র তো ভাই মনে হয় অনেক ছোট, নামটাই তো ক্ষুদ্র। না, ক্ষুদ্রান্ত্র নামটা ক্ষুদ্র হইলেও সে কিন্তু সাইজে বড়, লম্বায় সে বেশি। ক্ষুদ্রান্ত্র কত? 6 থেকে হচ্ছে 7 মিটার। ভাইয়া বুঝছো? তাহলে মুখস্থ হয়েছে। চলো আরেকবার রিক্যাপ করি। তাহলে প্রথমটা হচ্ছে 12.5 গলবিল, দ্বিগুণ করো 25 সেন্টিমিটার, অর্থাৎ 23 থেকে 25 সেন্টিমিটার হচ্ছে অন্ননালী, 5 যোগ করো 30 সেন্টিমিটার হচ্ছে পাকস্থলীর দৈর্ঘ্য, অর্ধেক করো 30 কে অর্ধেক করলে হচ্ছে 15 হচ্ছে পাকস্থলীর প্রস্থ। বৃহদান্ত্র নাম শুনে মনে হবে বড়, বাট আসলে সে ছোট, দৈর্ঘ্যে 1.5 মিটার। ক্ষুদ্রান্ত্র নাম শুনে মনে হবে ছোট, বাট আসলে সে বড়, 6 থেকে 7 মিটার। তাহলে নামগুলো এরকম কেন করছে? বৃহদান্ত্র ওর নলটা অনেক মোটা, যদি এগুলোকে ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র কিন্তু দেখতে অনেকটা পাইপের মতো বা নলের মতো। তাহলে একটা পাইপ বা নল, এই নলের এই ব্যাসটার উপর ভিত্তি করে আসলে নাম দিছে। বৃহদান্ত্র সেই নলের হচ্ছে তোমার ব্যাসটা অনেক বড়, আর ক্ষুদ্রান্তের ব্যাসটা অনেক ছোট, এই জন্য এটার নাম ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র। বুঝছো? এগুলো কিন্তু দৈর্ঘ্যের উপরে আসে না, এটা আসছে হচ্ছে এরা দেখতে নল বা পাইপের মতো, তাহলে সেই নল বা পাইপের মধ্যে এই যে ব্যাসটা, এই ব্যাসটা কার বড়? বৃহদান্ত্রের ক্ষেত্রে এই ব্যাসটা অনেক বড়, মাঝখানে ফাঁকা জায়গা অনেক বেশি, আর ক্ষুদ্রান্ত্রের ক্ষেত্রে মাঝখানে ফাঁকা জায়গাটা অনেক কম, এই জন্য এটাকে ক্ষুদ্রান্ত্র নাম দিছে। ঠিক আছে? এগুলো দৈর্ঘ্যের উপরে আসে নাই। আর দৈর্ঘ্য ওয়াইজ চিন্তা করলে ক্ষুদ্রান্ত্র সবচেয়ে লম্বা, 6 থেকে 7 মিটার, বৃহদান্ত্র ছোট, 1.5 মিটার। ঠিক আছে? তাহলে মনে থাকবে, এগুলা পরীক্ষায় আসে। তারপর পরিপাকের বিভিন্ন এনজাইম, মেইন এনজাইম গুলা ভাই, অ্যামাইলেজের কাজ কি, লাইপেজের কাজ কি, পেপসিনের কাজ কি, ট্রিপসিনের কাজ কি, মেইন জিনিসগুলা, কঠিন কোনো এনজাইম না, মেইন এনজাইমগুলাই আসে। আর কোনটা কোথায় পাওয়া যায়? পেপসিন কই পাওয়া যায়? পাকস্থলীতে, জানো তো। ব্যাস। টায়ালিন আর মল্টেজ কোথায় পাওয়া যায়? লালা রসে পাওয়া যায়। এইগুলা জানলেই তোমার হবে, এই জিনিসগুলাই আসে। স্নায়ুতন্ত্রের, আচ্ছা, হরমোনের বিভিন্ন বিভিন্ন টাইপের দুই একটা হরমোন, যে সোমাটোস্ট্যাটিনের কাজ কি, ঠিক আছে, সিক্রেটিনের কাজ কি, দুই একটা হরমোন জাস্ট একবার করে দেখা, একটা ছক আছে, এই তো এইগুলা দেখলেই হবে। তারপর লিপিড জাতীয় খাদ্য কিভাবে পরিপাক হয়? লিপিড জাতীয় খাদ্য তোমরা তো জানোই যে এগুলো হচ্ছে তোমার কিসের মাধ্যমে? লসিকার মাধ্যমে পরিবহন হয়। এটা মনে রাখার একটা টেকনিক আছে, লতে লিপিড, লতে লসিকা। তাহলে লিপিড জাতীয় খাদ্য লসিকার মাধ্যমে শোষিত হয়। আর বাকিগুলা কি হয়? শর্করা এবং আমিষ হচ্ছে তোমার রক্তের মাধ্যমে শোষিত হয়। দ্যাটস ইট। তাহলে লতে লিপিড, লতে লসিকা, তাহলে এগুলো লসিকার মাধ্যমে শোষিত হয়। আর শর্করা জাতীয় খাদ্য হচ্ছে তোমার, শর্করা এবং আমিষ জাতীয় খাদ্য রক্তের মাধ্যমে শোষিত হয়। এইরকম বেসিক জিনিসই আসে। ওকে, এবার চলে আসো, আমরা প্রশ্ন সলভ করাবো। আগে আমি একটু দেখাইনি কি কি পড়বা জুলজি। মানব শারীর তত্ত্ব, চলো। রক্ত সংবহন, তাহলে রক্ত সংবহন থেকে তোমাদের মূলত যেটা পড়া লাগবে, প্রথমেই তুমি দেখো রক্তকণিকার কাজ। ভাই, অনুচক্রিকা কি কি কাজ করে, শ্বেত রক্তকণিকা কি কি কাজ করে, লোহিত রক্তকণিকা কি কি কাজ করে? পারবা না? এই জিনিসগুলো, এই সমস্ত সহজ সহজ জিনিসগুলো তোমার পড়তে হবে, পারবা তুমি এগুলা। এবার চলে আসো হচ্ছে বৈশিষ্ট্য। লোহিত রক্তকণিকা দেখতে কি রকম? দ্বিঅবতল, দেখছো না? দ্বিঅবতল, চাকতির মতো দেখতে, প্রাণ মিল্ক ক্যান্ডির মতো। ছোটবেলায় একটা অ্যাড দিত, একটা কি, যে প্রাণ মিল্ক ক্যান্ডি, প্রাণ মিল্ক ক্যান্ডি, ইয়া ইয়া, ও একটা অ্যাড দেখছো না? ওই প্রাণ মিল্ক ক্যান্ডির মতো দেখতে লোহিত রক্তকণিকা। জাস্ট পার্থক্যটা হচ্ছে ওইটা সাদা, এটা লাল আর কি। ঠিক আছে? ওকে, তাহলে এগুলা পারবা। ওই দ্বিঅবতল, নিউক্লিয়াস বিহীন, চাকতির মতো দেখতে, এই জিনিসগুলো আসলে আসবে। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত বলো? 120 দিন বা 4 মাস। ঠিক আছে? এইগুলাই হচ্ছে তোমার পরীক্ষায় আসবে। রক্তের বৈশিষ্ট্য, ঠিক আছে, রক্ত কি কি কাজ করে, ক্লটিং ফ্যাক্টর। ক্লটিং ফ্যাক্টরের মধ্যে ভাই প্রথম 4টা মনে রাখতে পারলেই হয়েছে। প্রথম 4টার নাম এটা মনে রাখতে পারলেই হয়েছে। মনে আছে তো নিশ্চয়ই, নাকি? প্রথম 4টার নাম এভাবে মনে রাখবা, ফুল পরে টুপ করে। প্রথম 4টা ক্লটিং ফ্যাক্টরের নাম তুমি জাস্ট মনে রাখবা, ফুল পরে টুপ করে। ফুলতে হচ্ছে ফাইব্রিনোজেন, পরেতে হচ্ছে প্রোথ্রম্বিন, টুপতে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, করেতে হচ্ছে ক্যালসিয়াম আয়ন। এখানে খালি একটা জিনিস আমি একটু মনে করে দেই, এটা কিন্তু ক্যালসিয়াম না রে ভাই, এটা ক্যালসিয়াম আয়ন। পরীক্ষায় যখন দাগাবি এটা কিন্তু একটু খেয়াল রাখবি, 4 নম্বর ক্লটিং ফ্যাক্টরটা কিন্তু ক্যালসিয়াম না, ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন Ca2+, এটা একটু খালি খেয়াল রাখিস, ভুল করে যাতে শুধু ক্যালসিয়াম দাগায় না দিয়ে আসিস। ঠিক আছে? তাহলে 4 নম্বর ক্লটিং ফ্যাক্টরটা কিন্তু ক্যালসিয়াম না। অ্যান্সার কি? ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, এটা যাতে ভুল না হয়। ঠিক আছে? আর বাকিগুলো তো পারবাই। ফাইব্রিনোজেন আমি লিখে দিচ্ছি, ব্যাস 4টা ক্লটিং ফ্যাক্টর সিরিয়ালি হয়ে গেল। প্রোথ্রম্বিন পারা যাবে না। টুপ করে, টিতে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম আয়ন। ঠিক আছে? ব্যাস 4টা ক্লটিং ফ্যাক্টর হয়ে গেল।
হৃদচক্র বলো, মানব দেহের হৃদচক্র কতটুকু? এক একটা কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র সম্পন্ন হইতে 0.8 সেকেন্ড হচ্ছে সময় লাগে। সিস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল হইতে তোমার সময় লাগে 0.1 সেকেন্ড, আর ডায়াস্টল হইতে তাহলে বাকি 0.7 সেকেন্ড সময় লাগে। আর ভেন্ট্রিকলের ডায়াস্টল হইতে 0.5 সেকেন্ড সময় লাগে, সিস্টল হইতে 0.3 সেকেন্ড সময় লাগে। এগুলো একটু পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, পেসমেকার, প্রাকৃতিক পেসমেকার কোনটা? এসএ নোড, এসএ নোডের ফুল মিনিং কি? এই তো এগুলাই জানতে হবে। সংরক্ষিত পেসমেকার কোনটা? এভি নোড, এভি নোডকে তোমার বলা হয় সংরক্ষিত পেসমেকার, ঠিক আছে? আর কৃত্রিম পেসমেকার তো জানোই তোমরা, আলাদা করে যেটা অপারেশনের পর যেটা পরিয়ে দেওয়া হয়। রক্ত সংবহন প্রক্রিয়া, মানুষের রক্ত সংবহন প্রক্রিয়াটার নাম কি? দ্বিবর্তনী সংবহন বা দ্বিচক্রী সংবহন। কেন? কারণ মানুষের হৃৎপিণ্ডের মধ্যে দুইটা চক্র এক সময়, মানে একই টাইমে মানুষের হৃৎপিণ্ডের মধ্যে দুইটা চক্র। আমাদের হৃৎপিণ্ডের ডান পাশ দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যায়, হৃৎপিণ্ডের বাম পাশ দিয়ে হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যায়। তাহলে একটা হৃৎপিণ্ড দাবিদার কয়জন? ঠিক আছে, এক হৃৎপিণ্ড দুইজন দাবিদার, তাই না? ব্যাপারটা এরকম হয়ে গেছে যে এক হৃৎপিণ্ড এর অর্ধেক দিয়ে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যায়, বাকি অর্ধেক দিয়ে হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যায়। তাহলে হৃৎপিণ্ড একটা, দাবিদার হচ্ছে দুইজন, অর্থাৎ এই জন্য দ্বিবর্তনী সংবহন বা দ্বিচক্রী সংবহন, ঠিক আছে? মজা করে বলছি, ওকে। তারপরে হৃদরোগ সম্পর্কিত হচ্ছে তোমার কিছু কিছু জিনিস বলো। এই যে রাজনীতি, তোমরা যে রাজনীতি দেখতেছো, বিএনপি, বলো তো বিএনপি একটা টেস্ট আছে, তোমরা কি জানো? খালি তো বিএনপি শুনলেই তো বুঝবা যে ভাই রাজনৈতিক দলের কথা বলতেছেন না, বিএনপি নামে কিন্তু একটা টেস্ট আছে, বিএনপি টেস্ট। এটা আজমল স্যারের বইয়ে দেখবা ছকের মধ্যে আছে, পরীক্ষা আসতে পারে যে বিএনপি পরীক্ষা কখন করা হয়। তুমি ভাববা কি রে ভাই, বিএনপি তো রাজনৈতিক দলের নাম, এই বিএনপি পরীক্ষা আবার কি? হ্যাঁ, বিএনপি কিন্তু হৃৎপিণ্ডের একটা পরীক্ষা, এটা হার্ট ফেলিয়ারে করা হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে লেখো হার্ট ফেলিয়ার, এটা কিন্তু আজমল স্যারের ছকে কিন্তু আছে। আর আমরা যারা ডাক্তার, আমি তো ঢাকা মেডিকেল থেকে পাশ করছি ডাক্তারি, হ্যাঁ, আমরাও কিন্তু রোগীকে যখন রোগী দেখি তখন কিন্তু এই টেস্টটা দিই। যদি আমরা সন্দেহ করি যে রোগীর হার্ট ফেল হয়েছে, আমরা কিন্তু রোগীকে বিএনপি পরীক্ষা করতে দিই, ঠিক আছে? হার্ট ফেলিয়ারে তাহলে কোন পরীক্ষা করা হয়? বিএনপি পরীক্ষা, ঠিক আছে? ওকে, তো বললাম কেন, কারণ এই যে এখন বিএনপি এই নামটা অনেক বেশি শুনতেছো তোমরা, তাই না? তো এটা একটা পরীক্ষা আছে, এটা একটু বললাম। আচ্ছা, তারপরে ইটিটি ফুল মিনিং কি আসতে পারে, ইসিজি ফুল মিনিং কি আসতে পারে, কোনটা কখন করা হয়, এই যে এই টাইপের জিনিসগুলো কিন্তু পরীক্ষায় দিয়ে দিতে পারে। আচ্ছা, এবার চলে আসা হচ্ছে ব্যারো রিসেপ্টর কয় ধরনের আছে এবং কোনটা কোথায় থাকে, নিম্নচাপ ব্যারো রিসেপ্টর কই পাওয়া যায়, ঠিক আছে? এই জিনিসগুলো পরীক্ষায় আসবে, দ্যাটস ইট। পারবা না? সহজ জিনিস। আচ্ছা, এগুলো সব তোমরা মেডিকেল অ্যাডমিশন বা যারা প্রিপারেশন কম বেশি নিছো বা ভার্সিটির জন্য যারা প্রিপারেশন নিছো, এগুলো পড়ার কথা, হ্যাঁ। এবার চলে আসা হচ্ছে শ্বসন ও শ্বাসক্রিয়া। তাহলে শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে হচ্ছে আসলে কি পড়বা? দেখো, প্রথম কথা হচ্ছে শ্বসনতন্ত্রের হচ্ছে তোমার বিভিন্ন অংশের নাম। শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ, ভেস্টিবিউল, নাকের ছিদ্র, তারপরে হচ্ছে ভেস্টিবিউল, পশ্চাৎ মানে সম্মুখ নাসারন্ধ্র, ভেস্টিবিউল, পশ্চাৎ নাসারন্ধ্র, নাসা গলবিল মাঝখানে, ঠিক আছে? এই জিনিসগুলা তোমরা তো এই জিনিসগুলা হচ্ছে তোমরা পড়ছো, নাসা গলবিল, তারপরে হচ্ছে মুখ গলবিল, মুখ গলবিল থেকে হচ্ছে তোমার সামনের দিক দিয়ে বুঝতেই পারতেছো তোমরা, ঠিক আছে? ট্রাকিয়ার পিছন দিক থেকে হচ্ছে তোমার অন্ননালী হচ্ছে তোমার চলে গেছে, ঠিক আছে? এগুলো তো তোমরা জানোই, এই টাইপের নামগুলো একটু পড়তে হবে। আর ফুসফুস অ্যালভিওলাসের হচ্ছে তোমার ভিতরের বিভিন্ন জিনিসপত্রগুলো, যে সারফেক্টেন্ট কত সপ্তাহ বয়সে প্রথম সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়, 23 সপ্তাহ বয়সে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার কি বলে, তারপরে অ্যালভিওলাস, ফুসফুসের গঠন এবং কার্যকরী এককের নাম কি? অ্যালভিওলাস। ফুসফুসে কয়টা অ্যালভিওলাস পাওয়া যায়, এগুলো হচ্ছে পরীক্ষায় আসে, ঠিক আছে? ব্রঙ্কাস, ডান ফুসফুসের লোব কয়টা, বাম ফুসফুসের লোব কয়টা, কয়টা লোবিউল আছে, হাবিজাবি, এই টাইপের জিনিসগুলো আসে। তোমরা তো এগুলো পড়ে ফেলছো, তাই না? আচ্ছা, এবার চলে আসো গ্যাসীয় পরিবহনে। গ্যাসীয় পরিবহন থেকে কি পড়বা? গ্যাসীয় পরিবহন থেকে হচ্ছে পড়বা হলো কি, যে ওই যে বিভিন্ন চাপগুলো আছে না, ব্লাডের যে বিভিন্ন চাপগুলো আছে না, অক্সিজেনের অ্যালভিওলাসে হচ্ছে অক্সিজেনের চাপ কত, রক্তের মধ্যে অক্সিজেনের চাপ কত, ঠিক আছে? বুঝতে পারতেছো? কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে তোমার চাপ কত থাকে, এই চাপগুলো হচ্ছে পড়বা। আচ্ছা, আর সাথে কি পড়বা? আর সাথে হচ্ছে তুমি পড়বা হচ্ছে এই চাপগুলা পড়ার পাশাপাশি তুমি হচ্ছে পার্সেন্টেজগুলা পড়বা, যে কত পার্সেন্ট অক্সিজেন অক্সিহিমোগ্লোবিন আকারে পরিবহন হয়, ভৌত দ্রবণ রূপে কতটুকু অক্সিজেন পরিবহন হয়, ঠিক আছে? তারপর কার্বন ডাইঅক্সাইডের বাইকার্বনেট হিসেবে কত পার্সেন্ট পরিবহন হয়, কার্বামিনো যৌগ রূপে কত পার্সেন্ট পরিবহন হয়, এই পার্সেন্টেজগুলো হচ্ছে তোমরা পড়বা। সাথে হচ্ছে ক্লোরাইড শিফটিং মতবাদ, এইটার আরেকটা নাম কি? হ্যামবার্গার মতবাদ। এগুলো তো তোমরা জানোই, তাই না? এই জিনিসগুলো একটু দেখবা, দ্যাটস ইট, সহজ। তারপরে সাইনোসাইটিস, অ্যাকিউট সাইনোসাইটিস কত? 4 থেকে 8 সপ্তাহ, ঠিক আছে?
অ্যাকিউট সাইনোসাইটিস হচ্ছে 4 থেকে হচ্ছে 8 সপ্তাহ। অ্যাকিউট, অ্যাকিউট শব্দের মানে হচ্ছে স্বল্পস্থায়ী। তুমি যদি একদম মানে বেসিকলি যদি চিন্তা করো, অ্যাকিউট শব্দের মানে হচ্ছে স্বল্পস্থায়ী, মানে স্বল্পস্থায়ী, এটা স্বল্পস্থায়ী অর্থাৎ 4 থেকে 8 সপ্তাহ। আর ক্রনিক শব্দের মানে হচ্ছে দীর্ঘ সময়। ক্রনিক আসে যে ক্রনিকটা কতক্ষণ, অ্যাকিউটটা কতক্ষণ। ক্রনিক শব্দের মানে হচ্ছে দীর্ঘস্থায়ী। তাহলে দীর্ঘস্থায়ী মানে কি? এটা মাসের পর মাস থাকবে, তাই না? দীর্ঘস্থায়ী মানে কি? মাসের পর মাস। তার মানে এটা হচ্ছে তোমার গ্রেটার দেন হচ্ছে 2 মাস। তাহলে 2 মাসেরও বেশি থাকবে এই লক্ষণটা। তাহলে বুঝছো, অ্যাকিউট মানে স্বল্পস্থায়ী, স্বল্পস্থায়ী মানে 4 থেকে 8 সপ্তাহের মধ্যে রোগী ভালো হয়ে যাবে। আর ক্রনিক শব্দের মানে হচ্ছে দীর্ঘস্থায়ী। এখানে একটা বড় প্রবলেম, এই জন্য এটা 2 মাসেরও বেশি সময় ধরে, অনেক দিন ধরে হচ্ছে থাকবে, মাসের পর মাস থাকবে। ঠিক আছে? ওটাইটিস মিডিয়ার কি কি লক্ষণ দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে, কি কি ওষুধ দিবা, এই তো এই দ্যাটস ইট। এগুলো বইয়ে আছে, বোল্ড করা আছে, একটু দেখছো। আর যারা মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নিছো বা যে কোনো ভার্সিটির প্রিপারেশনই নাও, এগুলো তোমরা পড়ছো। এবার আসো একদম সহজ, মানব শারীরতত্ত্ব, চলন অঙ্গ চালনা। এখান থেকে কি পড়বা? একদম ইজি। কি কি পড়বা দেখো। অস্থির দেখবে একটা ছক আছে, হাড্ডি গুড্ডির দেখবে একটা ছক আছে। মানব দেহের 206টা অস্থি থাকে, সেই 206টা অস্থি নিয়ে দেখবে একটা ছক আছে। মুখমণ্ডলীয় অস্থি হচ্ছে তোমার 14টা, করটিকা শুধুমাত্র মাথার চান্দি আর কি, যেটা করটিকা বলি, করটিকার অস্থি হচ্ছে 8টা। ঠিক আছে? কানের অস্থি এই পাশে 3টা, এই পাশে 3টা, তাহলে 6টা, হাইওয়ার্ড একটা, তাহলে সব মিলে করটি বা পুরা মাথার খুলিতে অস্থি আছে 29টা। হিসাবগুলা পড়তে হবে আর কোনটা কয়টা আছে, দ্যাটস ইট। তারপরে হচ্ছে বক্ষপিঞ্জর, মাঝখানে স্টারনাম, দুই পাশে 12টা 12টা করে হচ্ছে 24টা হচ্ছে বুকের খাঁচা আছে, 25টা হাড্ডি থাকে। তারপরে হচ্ছে তোমার কি ক্লেভিকল কয়টা থাকে, স্ক্যাপুলা কয়টা থাকে। ঠিক আছে? ক্লেভিকল কয়টা, স্ক্যাপুলা কয়টা। তারপরে হচ্ছে তোমার শ্রোণী অস্থি চক্রে হচ্ছে তোমার হিপবোন কয়টা থাকে, প্রত্যেকটা হিপবোন কি কি দিয়ে তৈরি, এই জিনিসগুলো আসবে। ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস দিয়ে তৈরি। তারপরে হচ্ছে হাতে পায়ের হাড্ডি কয়টা, এগুলো তো জানোই তোমরা। হিউমেরাস, রেডিয়াস আলনা। ঠিক আছে? তারপর কার্পাল হচ্ছে 8টা, মেটা কার্পাল 5টা, ফ্যালাঞ্জেস হচ্ছে 14টা। হিসাবগুলা জাস্ট এই হিসাব, একটা ছক আছে দেখবা, ওই ছকটা থেকেই পড়লেই হবে। অস্থির নাম, সংখ্যা, ওই ছকটা পড়লেই হয়ে যাবে, 5 স্টার। আর একটা হচ্ছে তরুণাস্থির প্রকারভেদের থেকে এক্সাম্পল আসে। তরুণাস্থির প্রকারভেদ যে পিত্তন্তুময়, ঠিক আছে, স্থিতিস্থাপক বা পিত্তন্তুময় তরুণাস্থির এক্সাম্পল ওই যে ট্রিপল ই দিয়ে আমরা মনে রাখতাম, ই ট্রিপল ই, ইউস্টেশিয়ান নালী, এক্সটার্নাল এয়ার বা বহিকর্ণ, এপিগ্লটিস। তাহলে এপিগ্লটিস, বহিকর্ণ আর ইউস্টেশিয়ান নালী, ট্রিপল ই, ই একটা ছন্দ আছে। ঠিক আছে? আমি তোমাকে একটু বলে দিই, ই ই, ঠিক আছে? ইউস্টেশিয়ান নালী। দেখো আমি তোমাকে আগে বলে দিচ্ছি ভাই তুমি কি পড়বা, দেন আমরা সলভও করব। গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সলভ করবে, এটা জাস্ট প্র্যাকটিস, আমার সাথে সাথে প্র্যাকটিস করবা। তোমরা চেষ্টা করবা আমি সলভ করার আগেই অ্যান্সার কমেন্টে বলে দিবা ভাই এটার অ্যান্সার এত। প্র্যাকটিস, কারণ 2 দিন পরে পরীক্ষা, এখন তো এগুলো তোমরা পারোই। তাহলে এটা হচ্ছে ইতে হচ্ছে ইউস্টেশিয়ান টিউব বা বাংলায় আমরা বলি হচ্ছে ইউস্টেশিয়ান নালী। এই ইতে হচ্ছে এক্সটার্নাল এয়ার, এই ইতে হচ্ছে এক্সটার্নাল এয়ার বা বহিকর্ণ। বাংলাতে যদি আমরা বলি বহিকর্ণ, এক্সাম্পল গুলা দেখবা আছে আজমল স্যারের বইয়ে, খুব সুন্দর করে দেওয়া আছে। আর লাস্টের ইতে হচ্ছে তোমার এপিগ্লটিস। এপিগ্লটিস, ঠিক আছে? এই তো এই 3টা জিনিস হচ্ছে তুমি দেখবা, তাইলেই তোমার মোটামুটি হচ্ছে হবে। ঠিক আছে? অস্থি সন্ধি, ওই জয়েন্টের কিছু এক্সাম্পল আছে। ঠিক আছে? সাইনোভিয়াল জয়েন্ট কোথায় পাওয়া যায়, বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট কোথায় পাওয়া যায়। ঠিক আছে? গমফোসিস জয়েন্ট কোথায় পাওয়া যায়। ঠিক আছে? সুচার কোথায় পাওয়া যায়, সুচার হচ্ছে এই যে মাথার চান্দির যে জয়েন্টগুলো, সুচার। গমফোসিস হচ্ছে দাঁতের মধ্যে পাওয়া যায় গমফোসিস। বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, মানে সাইনোভিয়াল জয়েন্ট কোথায় পাওয়া যায়, এই যে আমাদের কাঁধে, কাঁধে আর হচ্ছে ওই যে পাটা যেখানে শরীরের সাথে যুক্ত, এইগুলাতে পাওয়া যায়। এক্সাম্পল গুলা বইয়ে আছে এগুলা। হ্যাঁ, ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশির মধ্যে ওই যে অ্যাডাক্টর পেশি কোনটা, কোনটা অ্যাবডাক্টর পেশির এক্সাম্পল কোনটা, ঠিক আছে, রোটেটর পেশির এক্সাম্পল কোনটা, এই জিনিসগুলো আর কি আসে। তারপরে হচ্ছে তোমার ওই যে ফ্লেক্সর পেশির এক্সাম্পল কোনটা, এক্সটেনশর পেশির এক্সাম্পল কোনটা। ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে আসবে, দ্যাটস ইট, এগুলো তোমরা পারো। তারপরে হচ্ছে হৃৎপেশি, হৃৎপেশিতে এখান থেকে একটা খুব বিখ্যাত একটা প্রশ্ন আসে, ইন্টারক্যালেটেড ডিস্ক কোন ধরনের পেশিতে পাওয়া যায়, হৃৎপেশিতে পাওয়া যায়, এটা তো তোমরা জানোই। ওকে, তারপরে মসৃণ পেশি, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি, এগুলোর মধ্যে পার্থক্যগুলো ছোটবেলায় 8, 9, 10 এগুলো পড়ছো, এই জিনিসগুলো আসবে। ঠিক আছে? এরপরে চলে আসে হচ্ছে
মূলত শর্ট সিলেবাসটাই আমরা ভালো মতো পড়বো। এরপরে চলে আসা হচ্ছে জিনতত্ত্ব ও বিবর্তন। আচ্ছা, জিনতত্ত্বে যে বিভিন্ন টার্মগুলা ব্যবহৃত হয়েছে, ফিনোটাইপ কি, জিনোটাইপ কি, এই টার্মগুলা হচ্ছে একটু ভালো মতো দেখবা। মেন্ডেলের সূত্রের যে অনুপাতগুলা 3:1, ঠিক আছে, 3:1 অনুপাতটা হচ্ছে দেখবা, বা 9:3:3:1 এই অনুপাতটা দেখবা। ব্যতিক্রমগুলোর অনুপাত কত, লিথাল জিনের অনুপাত কত, অসম্পূর্ণ প্রকটতার অনুপাত কত, সমপ্রকটতার হচ্ছে অনুপাত কত, এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার চলে আসো হচ্ছে সহপ্রকটতার অনুপাত কত, প্রকট এপিস্টেসিসের অনুপাত কত, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের অনুপাত কত, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার আরো কিছু আছে না, যে তোমার কি বলে পলিজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে অনুপাত কত, অনুপাতগুলো আসবে, এটা তো তোমরা জানোই। আচ্ছা, তারপরে হচ্ছে ব্লাড গ্রুপিং, ব্লাড গ্রুপিং, সার্বজনীন দাতা কোনটা, সার্বজনীন গ্রহিতা কোনটা, এবি গ্রুপটা, দাতা হচ্ছে ও গ্রুপ, ঠিক আছে। কে কাকে রক্ত দিতে পারবে, এই একটা ছোট্ট একটা জিনিস আছে বেসিকগুলা, এগুলো একটু একটু দেখবা। সমসংস্থা এবং সমবৃত্তীয় অঙ্গ এক্সাম্পল দেখবা। তারপরে হচ্ছে তোমার আর্কিওপটেরিক্সকে হচ্ছে তোমার কি বলা হয়, পাখি এবং সরীসৃপের মাঝখানে যোগসূত্র হিসেবে ধরা হয়। প্লাটিপাস, জীবন্ত জীবাশ্ম কোনগুলা, প্লাটিপাস হচ্ছে কিসের সংযোগকারী প্রাণী, এই এক্সাম্পলগুলো একটু পড়তে হবে, ঠিক আছে। তারপরে ল্যামার্কের মতবাদের পয়েন্টগুলা, ডারউইনের মতবাদের জাস্ট পয়েন্টগুলা থেকে এমসিকিউ আসতে পারে। আর হচ্ছে একটা কুখ্যাত, বিখ্যাত বলবো না, আসলে বলা উচিত একটা কুখ্যাত একটা ছক আছে বিভিন্ন প্রাণী, কুখ্যাত একটা ছক আছে, তোমরা এটা জানো, এটার বিখ্যাত বলাটা আসলে ঠিক না, কুখ্যাত একটা ছক আছে যে কত কোটি বছর আগে মানুষের উদ্ভব হয়েছিল, সরীসৃপ কোন যুগটাকে সরীসৃপের যুগ বলা হয়, ঠিক আছে। এইসব হাবিজাবি জিনিসগুলা তোমার একটা কুখ্যাত ছক আছে, এই ছক থেকে সব পড়া লাগবে না। মানুষ কত বছর আগে আসছে, সরীসৃপ কত বছর আগে আসছে, মাছ কত বছর আগে আসছে, এই তিনটা জিনিস। আর ডাইনোসর কত বছর আগে ছিল, সরীসৃপের যুগ কোনটা, এই 4-5টা জিনিস পড়ো, দ্যাটস ইট, আর কিছু লাগবে না, ঠিক আছে। এগুলা পড়লেই তোমাদের কিন্তু খুব সুন্দর করে হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাইলে এগুলো গেলে হচ্ছে মোটামুটি আমাদের শর্ট সিলেবাস। এখন আসা হচ্ছে শর্টের বাইরের। আচ্ছা, তোমরা জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য শর্ট সিলেবাসটাই হচ্ছে পড়বা, তবে শর্টের বাইরে থেকে 2-3টা প্রশ্ন চলে আসতে পারে, এটা ইউনিভার্সিটিগুলোর নিয়ম আসলে, বুঝছো। তো শর্টের বাইরে থেকে 2-3টা প্রশ্ন আসলে ঘাবড়ানোর কিছু নাই, তুমি শর্ট সিলেবাস যদি খুব ভালো মতো পড়ো তোমার হয়ে যাবে। আর তারপরও যেহেতু শর্টের বাইরে থেকে 1-2টা প্রশ্ন আসতে পারে, আমি আবারও বলতেছি, তুমি এই 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 পার্টটা তোমার দেখারই দরকার নেই, তুমি শর্ট সিলেবাসটাই ফোকাস করো। স্টিল থাকতে পারে 2-4 জন হইলেও থাকতে পারে যে ভাই আমি শর্টের বাইরেও আমি চ্যাপ্টারগুলো একটু দেখতে চাই, 1-2 পেজ পড়তে চাই, তাহলে সেই ক্ষেত্রে কি পড়বো, তাহলে শর্টটাই তুমি পড়বা। আর তুমি যদি শর্ট পড়ার পর তোমার যদি মন চায় যে ভাই শর্টের বাইরের চ্যাপ্টারগুলো 1-2 পেজ আমি পড়বো, একদম কম আসবে, সেগুলো যদি পড়তে চাও, ওই বর্জ্য নিষ্কাশন থেকে হচ্ছে নেফ্রনের অংশগুলোর নাম পড়বা, বৃক্কের গঠনটা একটু দেখতে পারো, মূত্রের বিভিন্ন উপাদান একটা ছক আছে দেখবা, মূত্রের বিভিন্ন উপাদান, ইউরিয়া কত পার্সেন্ট থাকে, পানি কত পার্সেন্ট থাকে, এই জিনিসগুলা খালি একটু দেখবা, দ্যাটস ইট, এটা 1 পেজের পড়া শেষ। আর এডিএইচ হরমোন কি করে এটা একটু পড়বা, একটা হরমোনের কাজ এখান থেকে লাগবে, তাহলে একটা হরমোনের কাজ পড়লা, ওই মূত্রের বিভিন্ন উপাদান এবং এটা কোনটা কত পার্সেন্ট থাকে ওই ছকটা দেখলা, নেফ্রনের হচ্ছে জাস্ট দেখলা, 1 পেজ পড়া, বেশি না। আচ্ছা, এবার চলে আসা হচ্ছে যদি তুমি শর্টের বাইরে পড়তেই চাও, সমন্বয় নিয়ন্ত্রণ থেকে যদি পড়তেই চাও, কি করবা, ওই যে দেখো একটা ছক আছে তোমার, তুমি জানো এখানেও একটা ছক আছে, যারা দেখছো মেডিকেলের জন্য তো তোমরা মোটামুটি ফুল সিলেবাস তো পড়ছোই, মেডিকেলের জন্য একবার ভয় পাওয়ার কিছু নেই। সেখানে দেখবা যে করোটিক স্নায়ুর একটা ছক আছে, এই করোটিক স্নায়ুর ছক থেকে একটা প্রশ্ন দিয়ে দিতেই পারে, ঠিক আছে। সেই ক্ষেত্রে দেখবা যে একটা করোটিক স্নায়ুর ছক থেকে 1-2টা প্রশ্ন তোমাকে তুলে দিয়েছে, তো ওই ছকটা তুমি একটু দেখতে পারো। আর মস্তিষ্কের 2-3টা কাজ পড়লা, হাইপোথ্যালামাসের কাজ কি, থ্যালামাসের হচ্ছে তোমার কাজ কি, ঠিক আছে, সেরেব্রামের কাজ কি, সেরেবেলামের কাজ কি, 4টা জিনিসের কাজ পড়লা, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। চোখ ও কান, চোখের বিভিন্ন আবরণগুলা পড়তে পারো, যে রেটিনা হচ্ছে সবচেয়ে ভিতরের স্তর, স্ক্লেরা হচ্ছে সবচেয়ে বাইরের স্তর, ঠিক আছে, কোরয়েড হচ্ছে মাঝখানের স্তরটা, এইগুলো একটু জাস্ট দেখলা, বুঝছো। আর গ্রন্থি থেকে হচ্ছে তোমার বিভিন্ন টাইপের হরমোনগুলার কাজ, T3 হরমোনের কাজ কি, T4 হরমোনের কাজ কি, অক্সিটোসিনের কাজ কি, পিটুইটারি গ্রন্থিতে হচ্ছে কয়টা, এখানেও একটা ছক আছে, হরমোন থেকেও একটা ছক আছে। তাহলে এই চ্যাপ্টার থেকে আসলে তুমি পড়তে চাইলে আমি তোমারে বলবো হরমোনের ছকটা পড়ো, করোটিক স্নায়ুর ছকটা পড়ো, চোখ কান থেকে হচ্ছে চোখের বিভিন্ন মানে মানে চোখের বিভিন্ন অংশগুলো একটু দেখতে পারো, আর হচ্ছে তোমার হাইপোথ্যালামাস, থ্যালামাস, সেরেব্রাম, সেরেবেলামের কাজগুলো দেখো, দ্যাটস ইট। 2 পেজ পড়া, সর্বোচ্চ 2 থেকে 3 পেজ পড়া যদি কেউ পড়তে চাও, না পড়তে চাইলে নাই।
মানব জীবনের ধারাবাহিকতা থেকে হচ্ছে কি পড়বা, মানব জীবনের ধারাবাহিকতা থেকে হচ্ছে যৌনবাহিত রোগগুলা কোনটা কি দিয়ে হয়, যেমন সিফিলিস, সিফিলিস কোন জীবাণু দিয়ে হয়, ঠিক আছে, সিফিলিস কি দিয়ে হয়, গনোরিয়া কি দিয়ে হয়, ওই জীবাণুগুলোর নাম, জীবাণুগুলোর জাস্ট বৈজ্ঞানিক নাম তুমি পড়বা, দ্যাটস ইট, তাইলেই হবে, ঠিক আছে। যৌনবাহিত রোগের জীবাণুর নাম, একটা জিনিসই তুমি যদি এখান থেকে পড়তে চাও আগে এটা পড়ো, তাহলে যৌনবাহিত রোগের জীবাণুর নাম, জীবাণু বলতে হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্য যে কোনো কিছুই হতে পারে, ঠিক আছে, একটু দেখলা। আচ্ছা, আর তিনটা ভ্রূণীয় স্তরের পরিণতি, অর্থাৎ একটোডার্ম, একটোডার্ম থেকে হচ্ছে কি কি আসে, এন্ডোডার্ম থেকে কি কি আসে, আর মেসোডার্ম থেকে কি কি আসে, এখানে একটা ছক আছে। এই দুইটা জিনিসই আমার মনে হয় তুমি পড়লে এখান থেকে পড়তে পারো। শর্টের বাইরে এমনিতেই প্রশ্ন কম আসবে, অত বেশি প্রেশার নেওয়ার আসলে কিছু নাই। আচ্ছা, এরপরে চলে আসো হচ্ছে মানব দেহের প্রতিরক্ষা। আচ্ছা, প্রতিরক্ষা থেকে হচ্ছে পড়তে পারো, প্রতিরক্ষা থেকে যদি কেউ পড়তে চাও, প্রতিরক্ষা থেকে হচ্ছে একটা জিনিসই হচ্ছে পড়তে পারো, অ্যান্টিবডির একটা ছক আছে, আইজিএ, আইজিজি, আইজিএম, আইজিডি, ঠিক আছে, আইজি, এগুলো হচ্ছে একটু দেখতে পারো। অ্যান্টিবডির একটা ছক এবং হচ্ছে এদের কাজগুলা হচ্ছে আছে। আর টিকা বা ভ্যাকসিনের হচ্ছে একটা ছক আছে, ছক, ঠিক আছে, কোন টিকা কোন রোগে ব্যবহৃত হয়, লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন কখন দেওয়া হয়, কোন রোগে দেওয়া হয়, ঠিক আছে, মৃতপ্রায় নিষ্ক্রিয় ভ্যাকসিন কখন দেওয়া হয়, নিষ্ক্রিয় জীবাণুর ভ্যাকসিন কখন দেওয়া হয়, এগুলো একটু দেখলা, ঠিক আছে। তো এই দুইটা ছক পড়লা তাইলেই হবে। আর হচ্ছে তোমার প্রাণীর আচরণ থেকে হচ্ছে তোমার মেইনলি তোমাকে পড়তে হবে মৌমাছি আর মাকড়সার হচ্ছে তোমার মাকড়সা জাল বুনে এটা কে প্রথম পর্যবেক্ষণ করছে, মৌমাছির মধ্যে রানী মৌমাছি, পুরুষ মৌমাছি, কর্মী মৌমাছি, এগুলা কোনটা কি করে এগুলা দেখলা। আর বিভিন্ন প্রকারের হচ্ছে তোমার ওই যে প্যাভলভের একটা পরীক্ষা আছে না, বিজ্ঞানী প্যাভলভের কুকুর নিয়ে একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষাটা একটু দেখলা। আর হচ্ছে ট্যাক্সিসের প্রকারভেদ, জিও ট্যাক্সিস, ঠিক আছে, ট্যাক্সিসের প্রকারভেদগুলো, বিভিন্ন টাইপের ট্যাক্সিসের প্রকারভেদ কোনটা কোথায় দেখা যায়, দ্যাটস ইট, এগুলো একটু দেখলাম, ঠিক আছে। তাহলে মোটামুটি আমার কি হইলো, আমি তোমাদেরকে মোটামুটি হচ্ছে প্রায় 40 মিনিট লাগিয়ে হচ্ছে কি কি পড়বা সেগুলো সুন্দর করে হচ্ছে বললাম, ঠিক আছে। তোমরা এগুলো অলরেডি মেডিকেলের প্রিপারেশন যারা নিয়েছো, অথবা ভার্সিটি প্রিপারেশন যারা নিয়েছো, অথবা যাই ইঞ্জিনিয়ারিং পড়তেছো, কথার কথা, তারপরে তো ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি বায়োলজি তো পড়তেছোই, ব্যাকআপ হিসেবে ভার্সিটি রাখতেছো, সবারই এগুলা পড়ার কথা, এগুলা সবাই পড়ছো, ঠিক আছে, ওকে। আর মূলত কি করবা, শর্ট সিলেবাসটা গুরুত্ব দিয়ে পড়বা, শর্টের বাইরের সিলেবাসগুলো দেখার দরকার নাই, একান্তই যে শর্টের বাইরের চ্যাপ্টার পড়তে চাও সে পড়ে যাবে, কারণ এখান থেকে সর্বোচ্চ 2-3টা প্রশ্ন বা 3 থেকে 4টা প্রশ্নের বেশি কখনোই আসবে না। বাট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিটে আসলে বায়োলজির মার্কস বেশি, তোমরা তো জানোই 44 মার্কস, তো 44 মার্কসের মধ্যে সর্বোচ্চ হচ্ছে 3 থেকে 4টা প্রশ্ন শর্টের বাইরে থেকে আসতে পারে, বাকি দেখবা 40-41টা প্রশ্ন শর্ট থেকে আসছে, তো তুমি শর্টটাকেই ফোকাস করো মেইনলি, ঠিক আছে। আর যারা একান্তই 1-2 পেজ করে পড়তে চাও, ওই যে ভাইয়া আমি চাই আমি সবগুলাই পড়তে চাই, একান্তই যারা পড়তে চাও তারা 1-2 পেজ করে পড়বা, এর বেশি পড়বা না, যা পড়তে বলছে শুধু সেটিকুই পড়বা, এর বাইরে পড়বা না, পারলে পারবা না পারলে নাই, কারণ এই 3-4 মার্কসের জন্য এত পড়ার কোনো মানেই হয় না, ঠিক আছে। কেমিস্ট্রিটা ভালো মতো দেখবা, আইকিউ শেষ মুহূর্তে হচ্ছে একটু সলভ করে যাও, প্রশ্ন ব্যাংক সলভ করো, আর হচ্ছে তোমার সাথে কি দেখবা, প্রশ্ন ব্যাংকের পাশাপাশি প্রশ্ন ব্যাংকটা বেশি বেশি সলভ করো, এই লাস্টের 1-2 দিনে নতুন করে পড়ার কিছু নাই ভাই, তুমি খালি প্রশ্ন ব্যাংক সলভ করো। আর প্রশ্ন ব্যাংক সলভ করতে যে তুমি যদি কোথাও আটকে যাও, তখন তুমি মেইন বইটা খুলে ওটা মিলায় নিও, যে বায়োলজি সলভ করতে করতে তুমি একটা জায়গায় আটকে গেছো, ভুলে গেছো, মেইন বইটা খুলে একটু পড়ে ফেলো, দ্যাটস ইট। তুমি কেমিস্ট্রি সলভ করতে যে, প্রশ্ন ব্যাংক সলভ করতে যে একটা জায়গায় আটকে গেছো, মেইন বইটা খুলে এই টপিকটা আবার একটু পড়ো, দেন আবার তুমি প্রশ্ন ব্যাংক সলভে চলে যাও, এটাই তোমাকে সবচেয়ে বেশি কাজে দিবে লাস্ট মোমেন্টে। আইকিউর জন্য সেম, আইকিউর জন্য তার কোনো বই নাই, প্রশ্ন ব্যাংকে তুমি সলভ করতে থাকো, যত টাইপের আইকিউ সলভ করবা। আমার একটা ক্লাস আছে ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলে, ঠিক আছে, আইকিউর একটা ক্লাস আছে, ওই ক্লাসটা দেখতে পারো, তাহলে আইকিউ নিয়ে আসলে দুশ্চিন্তা ইনশাল্লাহ একদম দূর হয়ে যাবে। এখানে মোটামুটি 4টা টাইপের আইকিউ আসে জাহাঙ্গীরনগরে মূলত, সেখান থেকে তুমি একটা আইকিউ এর ক্লাসটা দেখে নিতে পারো, এটা ইউটিউব চ্যানেলে গেলেই তুমি পাবা, ডিএমসি স্টেশন, এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম, তুমি সার্চ দিলেই পাবা, দেন ওইখানে যেয়ে তুমি দেখলা, ওকে, ঠিক আছে, ওকে। তাহলে আসো, এবার আমরা তো অনেক কিছুই বলছি, তাহলে চলো আমরা একটু এমসিকিউ সলভ করি, শেষ মুহূর্ত জাস্ট রিভিশন একবার করে দেখানো, কনফিডেন্স বুস্ট করবে এগুলা, তোমাকে কনফিডেন্স দেওয়ার জন্য আসলে দেখাচ্ছি। চলো তাহলে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস থেকে দেখি, তাহলে আমরা এমসিকিউ জাস্ট কনফিডেন্স দেওয়ার জন্য প্রশ্ন ব্যাংক থেকে, ঠিক আছে। যে পরিপাকতন্ত্রের হচ্ছে তোমার সংগঠন ক্রমমাত্রা কোনটা, দেখো নামের মধ্যেই, দেখো এগুলা যদি তুমি একটু সলভ করতে যাও, দেখো নামের মধ্যেই, আমি তোমাকে একটু দেখাই, দেখো নামের মধ্যেই কি আছে, নামের মধ্যেই হচ্ছে তোমার তন্ত্র আছে,
তাহলে পরিপাক তন্ত্র, নামের মধ্যে যদি তন্ত্র থাকে বলো তাহলে এটা কোন মাত্রায় দেখা যাবে? অঙ্গতন্ত্র মাত্রায়, বুঝতেই পারতেছো। সঠিক অ্যান্সার হচ্ছে অঙ্গতন্ত্র। নামের মধ্যে তন্ত্র আছে, পরিপাক তন্ত্র, তাহলে এটা অবশ্যই কোথায় পাওয়া যায়? অঙ্গতন্ত্র মাত্রার প্রাণীতেই একমাত্র পরিপাক তন্ত্র দেখা যায়। তন্ত্র সবসময় অঙ্গতন্ত্রতেই পাওয়া যাবে, বুঝতেই পারছো। এটা প্রশ্ন দেখছো, কত সহজ সহজ প্রশ্ন। অরীয় প্রতিসাম্যতার উদাহরণ 9 কোনটা? ঠিক আছে, অরীয় প্রতিসাম্যতা, এটার এক্সাম্পল মনে রাখবা, আমি তোমাদের বলে দেই। অরীয় প্রতিসাম্যতার যে এক্সাম্পল গুলা, ঠিক আছে, সেটার এক্সাম্পল হচ্ছে এইভাবে মনে রাখতে পারো, সির জলে হাইড্রা। তাহলে এটার এক্সাম্পলটা কিভাবে মনে রাখবা? সির জলে হাইড্রা। ঠিক আছে, সিতে কি ভাই? সিতে হচ্ছে সি অ্যানিমন, সিতে হচ্ছে সি অ্যানিমন, তাহলে সিতে হচ্ছে সি অ্যানিমন, জলেতে হচ্ছে জেলিফিশ। ছোটবেলায় ভাবতাম জেলিফিশ মনে হয় জেলির মতো খাইতে, বুঝছো। আমি যখন অনেক ছোট ছিলাম, যখন জীবনে প্রথম জেলিফিশের নাম শুনছি, আমি ভাবছি এই জিনিসটা খাইতে মনে হয় জেলির মতো, জেলির মতো মজা। ঠিক আছে, জেলির মতো মজা, ওই যে অরেঞ্জ জেলির মতো খাইতে মজা এবং জেলির মতো আর কি, এই জন্য এটার নাম মনে হয় জেলিফিশ, আমি যখন প্রথম ছোটবেলায় দেখছি। ঠিক আছে, আর হাইড্রা, হাইড্রা তো হাইড্রাই, তাহলে সির জলে হাইড্রা, সি অ্যানিমন, হাইড্রা, জেলিফিশ, এই তিনটা হচ্ছে অরীয় প্রতিসাম্যের এক্সাম্পল। তো প্রশ্নে বলছে উদাহরণ 9 কোনটি? 9, তাহলে এই তিনটা বাদে দেখো। হাইড্রা, হাইড্রা উদাহরণ, তাহলে হাইড্রা বাদ যাবে। জেলিফিশের বৈজ্ঞানিক নাম কি? অরেলিয়া অরিটা, অরেলিয়া অরিটা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিছু কিছু অপশনে দেখবা যে বৈজ্ঞানিক নাম সহ আসে অরেলিয়া অরিটা, এটাও জেলিফিশের বৈজ্ঞানিক নাম। তো তাহলে জেলিফিশ তো এক্সাম্পল, তাহলে এটাও বাদ যাবে। আর মেট্রিডিয়াম হচ্ছে সি অ্যানিমনের বৈজ্ঞানিক নাম। তুমি দেখো আজমল স্যারের বই সুন্দর করে বলা আছে, সি অ্যানিমনের বৈজ্ঞানিক নাম হচ্ছে মেট্রিডিয়াম। তাহলে এই তিনটা হচ্ছে এক্সাম্পল। বাট প্রশ্নে জানতে চেয়েছে উদাহরণ 9 কোনটি? তাহলে উদাহরণ 9 কোনটা? পিলা গ্লোবোসা। পিলা হচ্ছে তোমার শামুকের বৈজ্ঞানিক নাম, শামুক হচ্ছে অরীয় প্রতিসাম্য না, বুঝতেই পারতেছো। ঠিক আছে, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের আগে আমরা এক্সাম্পলটা দেখি, চলো। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের এক্সাম্পল মনে রাখবে এইভাবে, দুটি মানুষ ব্যাঙ ও প্রজাপতি খায়। তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের এক্সাম্পলটা তুমি এভাবে মনে রাখবা যে দুটি মানুষ ব্যাঙ ও প্রজাপতি খায়। মনে করে এরা হচ্ছে বেয়ার গ্রিলসের ছোট ভাই। ঠিক আছে, মনে করো যে বেয়ার গ্রিলসের হচ্ছে তোমার ছোট ভাই। ঠিক আছে, তাহলে বেয়ার গ্রিলসের ছোট ভাই, তাইলে বেয়ার গ্রিলসের ছোট ভাই কি করবে? বেয়ার গ্রিলসের মতোই হয়েছে। বেয়ার গ্রিলসকে তো চিনো নাকি? ওই যে বনে বাদারে সাপ বিচ্ছু ব্যাং খাইতো খালি একটা লোক, মনে আছে? যে একটা টিভি শোতে আগে দেখতা তোমরা, বেয়ার গ্রিলস। তো বেয়ার গ্রিলসের মনে করো ছোট ভাই, এই জন্য সেও ব্যাং ও প্রজাপতি খায়। তাহলে দুটিতে হচ্ছে তুমি মনে রাখবা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। ঠিক আছে, মানুষ, ব্যাং, প্রজাপতি, তাহলে মানুষ, ব্যাং, প্রজাপতি, এগুলো হচ্ছে তোমার উদাহরণ। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার উদাহরণ আর কি। ঠিক আছে, তাহলে উদাহরণ 9 কোনটা? তাহলে উদাহরণ 9 বলছে, তাহলে হচ্ছে ক্লিওনা সেলাটা, এটা হচ্ছে স্পঞ্জের বৈজ্ঞানিক নাম। স্পঞ্জের বৈজ্ঞানিক নাম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিটে কিছু বৈজ্ঞানিক নাম আসে, পরিচিত প্রাণী। হোমো তো বুঝতেই পারতেছো, হোমো স্যাপিয়েন্স মানে মানুষের বৈজ্ঞানিক নাম। তাহলে মানুষ, পিয়েরিস ব্রাসিকা, এটা হচ্ছে তোমার প্রজাপতির বৈজ্ঞানিক নাম। ব্যাঙের বৈজ্ঞানিক নাম অনেক আছে, বুফো মেলানোস্টিকটাস, বুফো মেলানোস্টিকটাস হচ্ছে কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম। যাই হোক, এটাও এক ধরনের বৈজ্ঞানিক নাম, ব্যাঙের বৈজ্ঞানিক নাম। তাহলে এই তিনটা হচ্ছে অপশন, বাট বলছে উদাহরণ 9 কোনটি, মানে এই তিনটা এক্সাম্পল। তাহলে এক্সাম্পল 9 হচ্ছে ক্লিওনা সেলাটা, এটা হচ্ছে স্পঞ্জের বৈজ্ঞানিক নাম। স্পঞ্জ কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য না। ঠিক আছে, এই তো তার মানে প্রতিসাম্যতা হচ্ছে পড়তে হবে। এবার আসো, নিডারিয়া পর্বের প্রাণীতে সংগঠন ক্রমমাত্রা কোনটি? একদম ইজি, দেখো সংগঠন ক্রমমাত্রা আজকের ক্লাসে তোমার ডান হয়ে যাবে। লেখো, প্রথমে তুমি পাবা হচ্ছে প্রাণীর মধ্যে তুমি পাবা হচ্ছে কোষ, কিছু কোষ মিলে তৈরি করবে হচ্ছে টিস্যু, কিছু টিস্যু মিলে তৈরি করবে হচ্ছে অঙ্গ, আর অঙ্গ মিলে তৈরি হয় তন্ত্র। তাহলে বুঝছো যে কোষ পাবা, অনেকগুলা কোষ মিলে সুনির্দিষ্ট কাজ করলে সেটাকে বলা হয় টিস্যু, অনেকগুলা টিস্যু মিলে সুনির্দিষ্ট কাজ করলে এটাকে বলা হয় অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে তৈরি করে একটা তন্ত্র। তাহলে প্রথম প্রাণীটা হচ্ছে শুধু কোষীয় মাত্রার প্রাণী। তাহলে প্রথম প্রাণী জগতের প্রথম যে পর্বটা, সে প্রথম পর্বটা, প্রাণী জগতের এই যে পর্বগুলো আছে, প্রধান যে পর্বগুলা 9টা পর্ব, সেই 9টা পর্ব হচ্ছে এমনভাবে সাজানো হয়েছে যে অনুন্নত থেকে উন্নত এই সিরিয়ালটা মেনটেন করা হয়েছে। তাহলে অনুন্নত থেকে উন্নত যদি এই সিরিয়ালটা মেনটেন করা হয়, তাহলে এই সিরিয়াল অনুযায়ী সবচেয়ে অনুন্নত কোনটা?
সবার আগে যেটা আসছে সেটা সবচেয়ে অনুন্নত, মনে রাখবা। তারপরেরটা তার থেকে একটু উন্নত বা জটিল ধরনের, তারপরেরটা আরো জটিল বা আরো উন্নত, তারপরেরটা আরো জটিল আরো উন্নত, এরকম করতে করতে সবচেয়ে জটিল এবং উন্নত হচ্ছে করডাটা পর্বের প্রাণী। বুঝছো ব্যাপারটা এইরকম। তাইলে সবার আগে যে আসছে, অর্থাৎ আগে গেলে বাঘে খায়, আগে একটা কথা ছিল ছোটবেলায় আমরা বলতাম আগে গেলে বাঘে খায়, তাহলে আগে গেলে বাঘে খায় অর্থাৎ সবার আগে যেই পর্ব সেটা সবচেয়ে অনুন্নত, সবচেয়ে সরল প্রকৃতির প্রাণী। অনুন্নত মানে কি? সরল, দেখতে সোজা শান্ত সরল। তাহলে সরল প্রকৃতির এবং অনুন্নত প্রাণী হচ্ছে সিরিয়ালে যে আগে আসবে। তাহলে পরিফেরা এতটাই অনুন্নত, এতটাই সরল প্রকৃতির যে পরিফেরা হচ্ছে শুধুমাত্র কোষীয় মাত্রার প্রাণী। পরিফেরাতে শুধু কোষই আছে, আর কিছু নাই। এবার আসো কোষ টিস্যু মাত্রা, পরেরটার নাম হচ্ছে কোষ টিস্যু মাত্রা। এই কোষ টিস্যু মাত্রার প্রাণী হচ্ছে পরিফেরার পরেরটা। তুমি দেখো সিরিয়ালে পরিফেরার পরে আসছে নিডারিয়া, তাহলে নিডারিয়া কি? পরিফেরার থেকে একটু উন্নত, তাহলে সে পরিফেরার থেকে একটু উন্নত হওয়ায় তার কোষগুলা মিলে টিস্যুও তৈরি করে ফেলছে, এই জন্য নিডারিয়া হচ্ছে তোমার কোষ টিস্যু মাত্রার প্রাণী। এরপরে আসো নিডারিয়ার পরে কি বলো? প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস নিডারিয়ার থেকেও আরেকটু উন্নত, তাহলে সে নিডারিয়ার থেকে আরেকটু উন্নত হওয়ায় ওর টিস্যুও আছে, আবার কিছু টিস্যু মিলে হচ্ছে একটু জটিল ধরনের অঙ্গ তৈরি করছে। তার মানে নিডারিয়ার পরবর্তীতে আসছে প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেসটা আরেকটু উন্নত হওয়ায় টিস্যু তো আছেই, আবার সেই টিস্যুগুলো মিলে জটিল ধরনের অঙ্গ তৈরি করছে, এই জন্য প্লাটিহেলমিনথেস হচ্ছে টিস্যু অঙ্গমাত্রার প্রাণী। বুঝছো? তাহলে পারা যাবে? ঠিক আছে। এরপরের যা আছে এরপরের সবগুলা হচ্ছে তোমার অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, এরপরে সিরিয়ালে বাকি যা আছে, ঠিক আছে, বাকিগুলো সবই হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার হচ্ছে তোমার প্রাণী। দ্যাটস ইট। তাহলে সহজ। তাহলে এবার বলো, তাহলে নিডারিয়া পর্বের প্রাণীতে কি দেখা যায়? 2 নম্বরটা, তাহলে কোষ টিস্যু মাত্রার প্রাণী। শেষ। এখন যেটাই আসুক তুমি পারবা। ওকে, বুঝছো? কোন পর্বের প্রাণীরা? অ্যাসিলোমেট নয়। আচ্ছা, অ্যাসিলোমেট নয় বলছে। দেখো অ্যাসিলোমেটের এক্সাম্পল হচ্ছে, আমি তোমাকে খুব সহজেই মনে করায় দিই। অ্যাসিলোমেটের এক্সাম্পল তুমি মনে রাখবা হচ্ছে অ্যাসিলোমেটের এক্সাম্পল। আগে এক্সাম্পলগুলো মনে রাখি, তাহলে এটার বাদে যা থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যাসিলোমেটের এক্সাম্পল আমি এভাবে মনে রাখতাম, পিসি। কি? পিসি। পিতে হচ্ছে পরিফেরা, সিতে হচ্ছে নিডারিয়া। তাহলে পরিফেরা, নিডারিয়া। পরের পিতে হচ্ছে প্লাটিহেলমিনথেস, পরের পিতে হচ্ছে প্লাটিহেলমিনথেস। আর লাস্টের সিতে হচ্ছে টেনোফোরা, লাস্টের সিতে হচ্ছে টেনোফোরা। তাহলে পিসি, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, টেনোফোরা, এই চারটা হচ্ছে তোমার অ্যাসিলোমেটের এক্সাম্পল। তাহলে এবার দেখো অপশন এই চারটা বাদে যা থাকবে সেটাই হচ্ছে এক্সাম্পল 9 বলছে 9। তাহলে এই চারটা বাদে যা। ঠিক আছে, কঠিন? সহজ না? কোষীয় সংগঠন ক্রমমাত্রার উপর ভিত্তি করে প্রাণী জগৎকে কয় ভাগে ভাগ করা যায়? পড়ায় ফেলছি না? কোষ মিলে টিস্যু, টিস্যু মিলে অঙ্গ, অঙ্গ মিলে তন্ত্র, তাহলে আছেই চারটা, তাহলে 4 ভাগে ভাগ করা যায়। শেষ। দেখছো কত কিছু শিখে ফেললা। আর রিভিশন, আমি জাস্ট রিভিশন দেওয়াচ্ছি। পরিফেরা পর্বের প্রাণীদের সংগঠন ক্রমমাত্রা কোনটা? দেখছো, তার মানে ঘুরে ফিরে এগুলো প্রচুর আসে পরীক্ষায়, তাহলে তোমার এটা অবশ্যই ডি ইউনিটের পরীক্ষায় পারা উচিত এটা। তাহলে পরিফেরা হচ্ছে সবার আগেরটা, আগে গেলে বাঘে খায়, তার মানে সবার আগে যে আসছে সে সবচেয়ে অনুন্নত এবং সবচেয়ে সরল প্রকৃতির প্রাণী। তাহলে পরিফেরা এতটাই সরল, এতটাই অনুন্নত যে ওই ব্যাটার শুধু কোষই আছে, আর কিছু নেই, ওর শুধু কোষই আছে। এই কোষগুলো মিলে যে টিস্যু তৈরি করবে অতটা উন্নত সে হয়ে ওঠে নাই, তাহলে ওর শুধু কোষই আছে, এই জন্য পরিফেরা হচ্ছে তোমার কোষীয় মাত্রার প্রাণী। বুঝতেই পারছো? আর কি লাগতেছে? গোলীয় প্রতিসাম্য। আচ্ছা, গোলীয় প্রতিসাম্যের এক্সাম্পল গুলো আগে মনে রাখি। আগে এক্সাম্পল মনে রাখি বলছে যে এক্সাম্পল 9 কোনটা। তার মানে কি তোমরা খেয়াল করতেছো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু অনেক বেশি আসে উদাহরণ 9 কোনটি, এইরকম টাইপের প্রশ্ন বেশি আসে। তাহলে গোলীয় প্রতিসাম্যের এক্সাম্পল গুলো আগে আমরা দেখি। এটার এক্সাম্পল হচ্ছে ভোর হলো, দোর খোলো, খুকুমনি উঠোরে। বলো তো এটা কোন কবির লেখা? দেখি তোমরা পারো কিনা।
ভোর হলো দোর খোলো খুকুমনি উঠোরে, একদম ছোটবেলায় পড়ছি, ক্লাস 1 না 2 তে থাকতে পড়ছি। বলো এটা কোন কবি লেখছে? তোমরাও এটা পড়ছো মনে হয় ছোটবেলায়, যে ভোর হলো দোর খোলো খুকুমনি উঠোরে। ঠিক আছে, বলো এটা কোন কবি হচ্ছে এই কবিতাটা লেখছে? যাই হোক, তোমরা কমেন্টে জানাইতে থাকো, দেখি তোমাদের সাধারণ জ্ঞানের বেসিক কেমন। এগুলো সাধারণ জ্ঞান, এগুলো তোমার সাধারণ জ্ঞানে কাজে লাগবে। আচ্ছা, তাহলে ভোরতে হচ্ছে ভলবক্স, আটতে হচ্ছে রেডিওলারিয়া, হলোতে হচ্ছে হেলিওজোয়া, হেলিওজোয়া। ঠিক আছে, তাহলে ভলবক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া, দ্যাটস ইট, পারবা। তাহলে এই তিনটা হচ্ছে তোমার গলীয় প্রতিসাম্যের এক্সাম্পল। তো জাহাঙ্গীরনগরে বেশি প্রশ্ন আসে হচ্ছে উদাহরণ 9 কোনটা, এটা দিয়ে প্রশ্ন বেশি আসে। তাহলে এইগুলা বাদে বাকি যা আছে অপশনে, অরেলিয়া, অরেলিয়া হচ্ছে জেলিফিশ, জেলিফিশ হচ্ছে অরীয় প্রতিসাম্যের এক্সাম্পল। কোনটি টিস্যু অঙ্গমাত্রার গঠনের উদাহরণ নয়? টিস্যু অঙ্গমাত্রার গঠনের উদাহরণ নয়। আচ্ছা, তাহলে টিস্যু অঙ্গ, বলো টিস্যু অঙ্গের মধ্যে দেখো তো, এটা এমনি পারা যায়, এটা কমন সেন্স। দেখো টিস্যু অঙ্গের মধ্যে দেখো তো, এখানে তন্ত্র বলে কিছু আছে। দেখো এই জিনিসটার মধ্যে তন্ত্র বলে কিছু আছে, বলো এখানে তন্ত্র নামে কিছু আছে? নাই। তাহলে অপশনে যেখানে তন্ত্র থাকবে, এই তন্ত্র কখনো টিস্যু অঙ্গে থাকে না, তন্ত্র থাকে হচ্ছে অঙ্গতন্ত্রে, তন্ত্র থাকে। দেখো খুবই সিম্পল প্রশ্ন এগুলা, কমন সেন্স। যদি জীবনে কেউ নাও পড়ে থাকো, আইকিউ টেস্ট এগুলা, যে ভাই টিস্যু অঙ্গ এই শব্দটার মধ্যে তো তন্ত্র বলে কিছু নাই, তাহলে অপশনে সংবহন তন্ত্র, এই তন্ত্র বলে কিছু থাকবে না, বুঝতেই পারতেছো। তার মানে এটা উদাহরণ নয়। বাকি সবগুলা টিস্যু অঙ্গ মাত্রার উদাহরণ, চক্ষু বিন্দু, প্রোবোসিস, জননাঙ্গ, এগুলা টিস্যু অঙ্গ মাত্রাতে পাওয়া যায়, কিন্তু তন্ত্র কখনোই টিস্যু অঙ্গে পাওয়া যাবে না, বুঝতেই পারতেছো। ওকে, কোন পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয়? এরা এইগুলো কিছু কমন প্রশ্ন আছে, এগুলো তোমরা জানো। নিডারিয়া পর্বের প্রাণীদেরকে সমুদ্রের ফুল বলা হয়, কারণ এরা ওই যে প্রবাল প্রাচীর গঠন করে। ঠিক আছে, এগুলো তোমরা পড়ছো, সহজ। কোন শ্রেণীর প্রাণীদের অগ্রপদে 4টা আঙ্গুল থাকে? অর্থাৎ সামনের পায়ে 4টা আঙ্গুল থাকে এবং আঙ্গুলে কোনো নখ থাকে না, বলো তো এটা কাদের? উভচর বা ব্যাঙের ক্ষেত্রে, অর্থাৎ অ্যামফিবিয়াতে পাইছো তোমরা, তাই না? এগুলো একটু মনে করে দেখো, সহজ। যৌন দ্বিরূপতা কোন পর্বের প্রাণীতে হচ্ছে তোমার দেখা যায়? যৌন দ্বিরূপতা মানে কি বলো? ঠিক আছে, যৌন দ্বিরূপতা মানে হচ্ছে ছেলে এবং মেয়ে আলাদা, অর্থাৎ ছেলেদের দেহ একরকম, মেয়েদের দেহ আরেক রকম, বুঝছো? এটাকে বলা হয় যৌন দ্বিরূপতা। দেখো এটা তোমরা অনেকে না বুঝে হয়তো পড়ছো, দ্বিরূপতা মানে কি? দ্বি মানে দুই, রূপতা মানে কি? দুইটা রূপ, অর্থাৎ ছেলেদের এক রূপ, মেয়েদের আরেক রূপ, অর্থাৎ ছেলে মেয়ে আলাদা, সহজ কথা, বুঝছো? দ্বিরূপতা, দ্বি মানে দুই, রূপতা মানে কি? রূপ, অর্থাৎ দুইটা রূপ পাওয়া যায়, ছেলেদের এক রূপ, মেয়েদের আরেক রূপ, অর্থাৎ ছেলে মেয়ে আলাদা। তাহলে ছেলে মেয়ে আলাদা, এটা প্রথম কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়? নেমাটোডাতে পাওয়া যায়। এই নেমাটোডার যে গোলকৃমি, গোলকৃমিতে হচ্ছে যৌন দ্বিরূপতা দেখা যায়, নেমাটোডা। ঠিক আছে, তাহলে নেমাটোডাতে হচ্ছে তোমার কি পাওয়া যাবে? যৌন দ্বিরূপতা দেখা যায়। ওকে, মানে প্রথম প্রথম পাওয়া যায় আর কি। হ্যাঁ, এখন আমার কেউ বলতে পারে ভাইয়া আসলে এটা তো তাহলে ভাইয়া করডাটাও হইতে পারে, কারণ মানুষ তো করডাটা পর্বের প্রাণী, তাহলে মানুষের মধ্যেও তো ভাইয়া ছেলে আলাদা মেয়ে আলাদা। আসলে প্রশ্নটা আসলে না একটু তুলতে ভুল করছে, যৌন দ্বিরূপতা এটা হবে প্রথম, যৌন দ্বিরূপতা প্রথম কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়? ওই যে আমরা সিরিয়ালি আসতেছি, তো আমরা তো সিরিয়ালি আসতেছি, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, সিরিয়ালি আসতেছি, তাই না? ওই সিরিয়ালি আসলে, ওই সিরিয়ালি চিন্তা করলে প্রথম নেমাটোডাতেই পাওয়া যায়, কারণ এর আগের 3টা পর্ব অনেক অনুন্নত। ওই যে বলছি, প্রথম দিকের পর্বগুলা এতটাই অনুন্নত, এতটাই গাধা যে ওদের ছেলে মেয়ে আলাদা না। তাহলে চিন্তা করতে পারো কতটা অনুন্নত। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস এতটাই অনুন্নত যে ওদের ছেলে মেয়ে আলাদা না। তাহলে এই ছেলে মেয়ে আলাদা, এটা প্রথম নেমাটোডাতে পাওয়া গেছে, প্রথম সিরিয়ালে আসছি, পরেরগুলো তো পাবাই। ঠিক আছে, ওকে। কোন পর্বের প্রাণীতে অ্যামফিব্লাস্টুলা লার্ভা? আবারও বলছিলাম লার্ভা দশাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিছু করার নাই, একটু কঠিন, মনে রাখতে হবে, একটু পড়ে পড়ে মনে রাখতে হবে। এর মধ্যে তারপরে আমি 3টা জিনিস তোমাদেরকে পড়ায় দিই, 4টা জিনিস পড়ায় দিই। অ্যামফিব্লাস্টুলা, বা দিয়ে লেখো প্যারেনকাইমুলা। তাহলে অ্যামফিব্লাস্টুলা, বা দিয়ে লেখো প্যারেনকাইমুলা। এটা কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে তোমার পরিফেরা পর্বের প্রাণীতে পাওয়া যায়। তাহলে পরিফেরা পর্বের প্রাণীতে হচ্ছে অ্যামফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা লার্ভা দশা পাওয়া যায়। এবার আসো, পাশ দিয়ে লেখো
আচ্ছা পাশ দিয়ে কি লিখবা? আচ্ছা লেখো হচ্ছে প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে কি কি লার্ভা দশা পাওয়া যায়? সিস্টিসার্কাস, স্পোরোসিস্ট, এগুলো হচ্ছে পাওয়া যায়। প্লাটিহেলমিনথেসে তাহলে প্যারেনকাইমুলা বা অ্যামফিব্লাস্টুলা হচ্ছে পরিফেরাতে পাওয়া যায়। প্লাটিহেলমিনথেসে সিস্টিসার্কাস, স্পোরোসিস্ট লার্ভা দশা হচ্ছে পাওয়া যায়। তারপরে হচ্ছে তোমার অ্যামফিবিয়া, অ্যামফিবিয়া প্লাস আরেকটা আছে লার্ভাসিয়া। এদের লার্ভা দশাটা হচ্ছে এখানে হচ্ছে তোমার ট্যাটপোল লার্ভা দেখা যায়, ট্যাটপোল বা ব্যাঙাচি লার্ভা দেখা যায়, ট্যাটপোল লার্ভা দশা দেখা যায়। এগুলো একটু লেখো, একসাথে করে দিচ্ছি। আর হচ্ছে পেট্রোমাইজন্টিডাতে হচ্ছে বা ল্যাম্প্রে নামে পরিচিত, পড়ছো না যে পেট্রোমাইজন্টিডা, এরা হচ্ছে ল্যাম্প্রে নামে পরিচিত। পেট্রোমাইজন্টিডাতে অ্যামোসিট লার্ভা পাওয়া যায়। পেট্রোমাইজন্টিডাতে কি পাওয়া যায়? অ্যামোসিট লার্ভা দশা হচ্ছে পাওয়া যায়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে অ্যামফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা লার্ভা কোথায় পাওয়া যায়? পরিফেরা পর্বের প্রাণীতে পাওয়া যায়। ঠিক আছে, একটু দেখতে হবে এগুলা। আচ্ছা, কোন পর্বের প্রাণীতে হচ্ছে তোমার ইলাস্টিন নির্মিত? লিখে ফেলতে পারো। প্লাটিহেলমিনথেসে সিস্টিসার্কাস বা স্পোরোসিস্ট ধরনের লার্ভা পাওয়া যায়। নামগুলো একটু মনে রাখতে হবে। অ্যামফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা লার্ভা হচ্ছে পরিফেরাতে পাওয়া যায়। অ্যামফিবিয়া উভচর এবং লার্ভাসিয়াতে হচ্ছে ব্যাঙাচি বা ট্যাটপোল লার্ভা পাওয়া যায়। পেট্রোমাইজন্টিডাতে হচ্ছে অ্যামোসিট লার্ভা পাওয়া যায়। এগুলো একটু দেখলা, রিক্যাপ করলাম আরেকবার। ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে, তাই না? ওকে, এবার চলে আসো হচ্ছে কোন পর্বের প্রাণীতে ইলাস্টিন নির্মিত হচ্ছে তোমার কিউটিকল থাকে? ইলাস্টিন নির্মিত হচ্ছে তোমার কিউটিকল থাকে। পারবা? সলভ করতে থাকো, সব পড়ায় দিলে কি হবে, পারো তো এগুলা। ঠিক আছে, আমরা চাই পরেরগুলা। হেটারো সার্কেল ধরনের লেজ কোনটা? চলো আমরা একটু ফাস্ট চাই। হেটারো সার্কেল ধরনের হচ্ছে তোমার লেজ, পারবা না? হাঙর। স্কলিওডন ল্যাটিকর্ডাস, এটা হচ্ছে এটা হচ্ছে একটা হাঙরের বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, হেটারো সার্কেল পুচ্ছ পাখনা হচ্ছে তোমার কোথায় পাওয়া যায়? কনড্রিকথিসে পাওয়া যায়, তাই না? আচ্ছা, তো কনড্রিকথিসের একটা প্রাণীর নাম বলো, হাঙর। এর মধ্যে একটা হাঙরের নাম হচ্ছে হাতুড়ি হাঙর, ওর মাথাটা দেখতো একটা হাতুড়ির মতো, ওইটার বৈজ্ঞানিক নাম হচ্ছে স্কলিওডন ল্যাটিকর্ডাস। স্কলিওডন ল্যাটিকর্ডাস একটু বৈজ্ঞানিক নাম, এটাই হচ্ছে তোমার হেটারো সার্কেল পাওয়া যায় পুচ্ছ পাখনা। বুঝছো? ওকে, কোনটিতে ডাইফি সার্কেল? ডাইফি সার্কেল বলো। হেটারো সার্কেল হচ্ছে কনড্রিকথিসে পাওয়া যায়, হাঙর বাই টাইপের জিনিসে পাওয়া যায়। হোমো সার্কেল পাওয়া যায় হচ্ছে অ্যাক্টিনোপটেরিজিতে, অর্থাৎ ইলিশ মাছ, রুই মাছ থেকে শুরু করে বোয়াল মাছ, যত মাছ আছে আর কি যেগুলো তোমরা খাও, এগুলাতে হচ্ছে হোমো সার্কেল। আর ডাইফি সার্কেল হচ্ছে লাংফিশে পাওয়া যায়, লাংফিশ, লাংফিশে হচ্ছে ডাইফি সার্কেল পাওয়া যায়। ঠিক আছে, ওকে। এবার আসো, ফাইলেরিয়া কৃমির বৈজ্ঞানিক নাম কি? এই বৈজ্ঞানিক নামটা একটু রাখছি, এগুলো একটু আসে। ফাইলেরিয়া কৃমির বৈজ্ঞানিক নাম হচ্ছে উচেরেরিয়া ব্যানক্রফটি। এটা খুব ইম্পর্টেন্ট, একটু লেখো। এই যে উচেরেরিয়া ব্যানক্রফটি বা ফাইলেরিয়া কৃমির বৈজ্ঞানিক নাম, এটাতে এই কৃমিটা মানব দেহে একটা রোগ তৈরি করে, এই রোগটাকে বলা হয় গোদ রোগ। খুবই ইম্পর্টেন্ট, এই জন্য এটা রাখছি। তাহলে ফাইলেরিয়া কৃমি হচ্ছে মানব দেহে কোন রোগ তৈরি করে? গোদ রোগ তৈরি করে। যেই গোদ রোগের একটা ভালো বাংলা ইংলিশ নাম আছে এলিফ্যান্টিয়াসিস। আচ্ছা, এটাকে এলিফ্যান্টিয়াসিস কেন বলে দেখো, এলিফ্যান্টিয়াসিস। দেখো, এই গোদ রোগ হইলে আমাদের পা হচ্ছে একদম ফুলে হাতির পায়ের মতো মোটা হয়ে যায়। অর্থাৎ তুমি তাকাইলে তোমার মনে হবে এটা হাতির পা হয়ে গেছে, এটা আর মানুষের পা নাই। হাতির পা যেরকম এত মোটা, তাই না? একটা হাতির পা এত মোটা, তো গোদ রোগ হইলে মানুষের পা হচ্ছে ফুলে এত মোটা হয়ে যায়, হাতির পায়ের মতো দেখতে মনে হয়। তাহলে হাতিকে ইংলিশে কি বলে? এলিফ্যান্ট। আর ওসিস মানে প্রক্রিয়া। তাহলে এই রোগ হইলে পা গুলা হাতির পায়ের মতো হয়ে যায়। তাহলে হাতির পায়ের মতো হয়ে যাওয়ার প্রক্রিয়াটাকেই মেডিকেল সায়েন্সের নাম দিছে এলিফ্যান্টিয়াসিস। এটা দুইটা শব্দ থেকে আসছে, এলিফ্যান্ট মানে হাতি, ওসিস মানে প্রক্রিয়া।
তাহলে যেই প্রক্রিয়ায় বা যেই রোগের কারণে পা ফুলে হাতির পায়ের মতো মোটা হয়ে যায় ওই রোগটাকে বলা হয় এলিফ্যান্টিয়াসিস বা বাংলায় বলে গোঁদ রোগ। ঠিক আছে, এটা কিসের জন্য হয়? উচেরেরিয়া ব্যানক্রফটি বা ফাইলেরিয়া কৃমির কারণে হয়। এবার আসো প্রাণীর পরিচিতি। প্রাণীর পরিচিতিতে হচ্ছে ঘাসফড়িংয়ের মুখপাঙ্গে কয়টি অংশ থাকে? এগুলো তো পারবা। ল্যাব্রাম, ল্যাবিয়াম, ল দিয়ে দুইটা, দেখো ল দিয়ে দুইটা, ল্যাব্রাম, ল্যাবিয়াম, মতে দুইটা, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, আর হচ্ছে হাইপোফ্যারিংস। তাহলে কয়টা অংশ? 5টা। ঠিক আছে, হয়ে গেছে। লতে দুইটা, মতে দুইটা, আর হাইপোফ্যারিংস, শেষ। পতঙ্গের অ্যান্টিনার অংশ নয় কোনটি? পতঙ্গের অ্যান্টিনাতে 3টা অংশ থাকে, স্কেপ, পেডিসেল, ফ্লাজেলাম। স্কেপ, পেডিসেল, ফ্লাজেলাম, এই 3টা অংশ থাকে। তাহলে এই 3টা বাদে। ওকে, একজন বলছে ভাইয়া বরিশাল জিতছে। আরে চমৎকার, ইকরা সুলতানা, কাজী নজরুল ইসলাম। দেখি তোমাদের কমেন্টগুলা পড়ি। কাজী নজরুল ইসলাম, সুপ্তিও বলছো কাজী নজরুল ইসলাম, চমৎকার, তোমাদের তো আইকিউ ভালো। আমার ডি ইউনিট পাস হবে না রে। আচ্ছা শুনো, এই যে একজন বলছো তানিম, ভাই আমার ডি ইউনিট পাস হবে না। তোর কেন ডি ইউনিট পাস হবে না? আমরা তোর বড় ভাই না? তোর বড় ভাই হিসেবে তোকে গাইড করতেছি, তোকে পড়াচ্ছি। আমার ছাত্রছাত্রীরা যতবার বলবে যে ভাই আমারে দেয়া হবে না, আমারে দেয়া হবে না, আমারে দেয়া হবে না, এই রাহাত ভাই তোরে তার থেকে 100 গুণ 10 গুণ বলবে তোরে দিয়েই হবে, তোরে দিয়েই হবে, তোরে দিয়েই হবে। কেন পারবে না? এগুলো কি কোনো হাতি ঘোড়া মার্কা পড়া? সারা বছর পড়ছিস না? মেডিকেলের জন্য পড়ছিস না? ভার্সিটির জন্য যদি পড়ে থাকিস তাও তো এগুলো পড়ার কথা। ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়লেও তো বায়োলজি এগুলো পারার কথা। ঘাসফড়িং থেকে ঘাসফড়িংয়ের মুখপাঙ্গের কয়টা অংশ, এটা তো একদম বেসিক প্রশ্ন। তাহলে এইগুলোই যদি পরীক্ষায় আসে কেন পারবি না? কনফিডেন্সটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে তোমরা যারা আছো, আমি ধরে নিচ্ছি এখানে তোমরা যারা আছো, এটা ধরে নিচ্ছি যে এখানে মেডিকেলে চান্স হয় নাই আসলে। কারণ নর্মালি মেডিকেলে চান্স হইলে তুমি জাহাঙ্গীরনগরের ডি ইউনিটের পরীক্ষাটা দিতে না, নর্মাল সিনারিওতে যদি আমি চিন্তা করি। তাহলে ধরে নিচ্ছি তোমার মেডিকেলে হয় নাই তোদের। তো মেডিকেলে হয় নাই তো কি হয়েছে? তার মানে কি জীবন শেষ এখানেই? তোরা কি ব্যর্থ? মোটেও না। 1 ঘন্টার একটা পরীক্ষা কখনোই হচ্ছে একটা মানুষের ব্যর্থতা, মানুষের যোগ্যতা প্রমাণ করতে পারে না। হইতেই পারে যে আমার জীবনের সবচেয়ে বাজে সময় ওই 1 ঘন্টায় গেছে, এই জন্য আমার চান্স মিস হয়েছে। তার মানে কি আমার অর্থ নাই? আমি আমার একটা বন্ধুর গল্প বলি, ছোট্ট একটা গল্প, এটা তোমাদেরকে অনেক ইন্সপায়ার করবে তোদেরকে, শুনি। আর তোদেরকে তুই করে বলতেছি কারণ বড় ভাই মনে করে। আমার নিজের আপন কোনো ছোট ভাই বোন নাই। আমি আমার ছাত্রছাত্রীদেরকে নিজের আপন ছোট ভাই বোন মনে করি। বিশেষ করে যারা মেডিকেলে চান্স পায় নাই তাদেরকে আরো বেশি নিজের আপন ছোট ভাই বোন মনে করি। কারণ ওদের এখন সবচেয়ে বেশি আমার মতো একটা বড় ভাই দরকার, যে ওদেরকে বকা দিবে, ভালো করলে উৎসাহ দিবে, স্নেহ করবে, আবার পড়ালেখার সময় বকাও দিবে, বইকা বইকা পড়াবে। কারণ ওর এখন এটা দরকার। কারণ অনেক জায়গায় আমি শুনি, আমার মানে বুকটা ভেঙে যায়, মেসেজ আসে যে ভাইয়া মেডিকেলে চান্স মিস করছি, আমার বাপ মা আমার সাথে 7 দিন ধরে কথা বলে না, আমার সাথে 10 দিন ধরে কথা বলে না। আত্মীয় স্বজন বলতেছে যে কি পড়ালেখা করাইছেন মেয়েরে, কিছুই তো, মেয়ে তো কই ফেল করলো মেডিকেলে, চান্সই পায় না, কানতে কানতে শেষ। বাবা মার থেকেও বলে দিছে তোরে আর পড়ালেখা করানো হবে না। এরকম মেসেজ আমি শত শত মেসেজ পাইছি। তো আমার কাছে মনে হয়েছে এই টাইমে আমি টিচার কম, এদের প্রতি আমার বড় ভাই সুলভ আচরণ করাটা সবচেয়ে বেশি দরকার। আমি এটাই মনে করি, অন্তরের অন্তঃস্থল থেকে আমি তোদের জন্য ফিল করি। তো একটা ছোট্ট গল্প বলে, এটা ইন্সপিরেশনাল গল্প। আমার একটা বন্ধু মেডিকেলে অনেক স্বপ্ন ছিল, স্বাভাবিক থাকে না, মেডিকেলে অনেকের প্যাশন থাকে, স্বপ্ন থাকে ঢাকা মেডিকেলে পড়ার। তো আমার সেই বন্ধুটার নাম ছিল রিপন, বন্ধুর নামও রিপন। রিপন ভিডিও মনে করিস না, আসলে ওর নাম রিপন ছিল। আচ্ছা, তো রিপন বন্ধুটা মেডিকেলে চান্স হয় নাই ওর, আসলে ফার্স্ট টাইম দিয়ে হয় নাই, সেকেন্ড টাইম দিছে, সেকেন্ড টাইমও মেডিকেলে হয় নাই। কারণ আমাদের ব্যাচে একটা মানে বাজে একটা জিনিস হয়েছে, যেটা তোরা ফিল করবি। আমাদের সময় মানে আমরা যখন ফার্স্ট টাইমার ছিলাম তখন সেকেন্ড টাইমের কোনো মার্কস কাটা যেত না। অর্থাৎ আমি যেবার ফার্স্ট টাইমার, আমার সাথে যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছে আমার আগের ব্যাচের, ওদের একটা মার্কসও কাটা যেত না। সো জিনিসটাকে একটা অসম প্রতিযোগিতা হইতো। অসম, তুমি ইমাজিন করো যে সেকেন্ড টাইমের একটা মার্কসও কাটা যাচ্ছে না, আর তুই ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছিস, তাহলে জিনিসটা কি লেভেল হইলো? লেভেল হলো না কিন্তু আসলে, কাইন্ড অফ। আমাদের সময় এই রুলস ছিল। আমি এইচএসসি 16 ব্যাচে এই রুলস ছিল। অর্থাৎ 15 ব্যাচের যে ভাইয়া পুরা আমাদের সাথে পরীক্ষা দিছে, উনাদের একটা মার্কসও কাটা যায় না সেকেন্ড টাইমার হিসেবে, আর আমি তো ফার্স্ট টাইমার। এই জন্য আমাদের ব্যাচে সেকেন্ড টাইমের সিটের সংখ্যা অনেক বেশি ছিল। আচ্ছা, তার পরের বছর যখন আমরা সেকেন্ড টাইম হয়ে গেলাম, আমি তো ফার্স্ট টাইমে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি, কিন্তু আমার ব্যাচমেট বন্ধুরা যারা সেকেন্ড টাইম মেডিকেল দিল, সেকেন্ড টাইম দেওয়ার সময় কি রুলস করে দিল, 5 কাটা যাবে। তার মানে আমরাই সেই অভাগা ব্যাচ মেডিকেলের ক্ষেত্রে, যারা ফার্স্ট টাইমে সেকেন্ড টাইম ফুল মার্কসে পরীক্ষা দিছে, কোনো মার্কস কাটা যায় নাই। কিন্তু আমরা যখন সেকেন্ড টাইম হয়েছি আমরা আর ওই সুবিধাটা পাইনি, আমাদের সময় 5 কাটা গেছে।
তো এই জন্য আমার ওই বন্ধু পরের বার 5 কাটার জন্য 2 মার্কসের জন্য চান্স পায় নাই, মিস করছে আসলে। তো যাই হোক, তো সে পরবর্তীতে জাহাঙ্গীরনগরের ডি ইউনিটে পরীক্ষা দিয়েছে সেকেন্ড টাইম, দিয়ে ডি ইউনিটে হচ্ছে টিকছে। এই ডি ইউনিটে টিকে সে অনেক সিরিয়াসলি গবেষণা করছে, সে পড়াশোনার মনোযোগ বাড়াইছে, বিভিন্ন গবেষণা, থিসিস, রিসার্চ পেপার পাবলিশ করে আমার সেই বন্ধু এখন হার্ভার্ডের একটা গবেষক দলের সাথে যুক্ত। সে হার্ভার্ডে হচ্ছে তোমার চলে গেছে, হার্ভার্ডে পড়তেছে, মাস্টার্স করতেছে এবং হার্ভার্ডে গবেষণা করতেছে। হ্যাঁ, ঠিক শুনছো, হার্ভার্ড, যেটা পুরো পৃথিবীর টপ 3টা ইউনিভার্সিটির নাম নিলে একটা থাকবে, হার্ভার্ডের নাম থাকবে, এটা তোমরাও শুনছো আর কি। সে হার্ভার্ডের গবেষক দলের একটা সদস্য সে এখন, প্লাস ওখানে মাস্টার্স করতেছে। আমার বন্ধু জাহাঙ্গীরনগরের ডি ইউনিটে পড়ছে। কি হয়েছে লাইফে? এইটাই হচ্ছে জিনিস, যে তুই ভালো, ওইটা 1 ঘন্টার পরীক্ষা কখনো তোর ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে না। কনফিডেন্স রাখ, অবশ্যই পারবি, অবশ্যই পারবি, অবশ্যই পারবি। ঠিক আছে, ওকে। এবার পতঙ্গের অ্যান্টিনার অংশ 9 কোনটা? তাহলে আমি অলরেডি বলছি 3টা হচ্ছে অংশ, স্কেপ, পেডিসেল, ফ্লাজেলাম, 3টা অংশ। এই জেনা হচ্ছে তোমার কপালের দিকে থাকে আর কি, এটা অ্যান্টেনার অংশ না। আচ্ছা, ঘাস ফড়িং এ খাবার চিবানোর কাজ করে কোনটা? খাবার চিবায়, বলো। মানুষ খাবার চিবায় কি দিয়ে? দেখো, যে আমি খাবার চিবায় চিবায় দেখাই। কি করতেছি আমি? খাবার চিবাইতেছি, মানে কি? যে ম্যান্ডিবল, ম্যান্ডিবল দিয়ে চিবাই না ঘাস ফড়িং আছে, ম্যান্ডিবল। ওকে, পারবা। পতঙ্গের স্ক্লেরাইটের সংযোগস্থলে কি থাকে? বলো। মানব দেহে এই যে মাথার যে হাড্ডিগুলা, সেই হাড্ডিগুলার ফাঁকে ফাঁকে কি থাকে? সুচার থাকে। ঘাস ফড়িং এর যে স্ক্লেরাইট, সেই স্ক্লেরাইটের সংযোগস্থলেরও নাম দিছে সুচার, সুচার। ঠিক আছে, এখানেও সুচারই নাম দিছে। ওকে। ঘাস ফড়িং স্পর্শ, ঘ্রাণ ও শব্দ তরঙ্গ অনুভব করে কোনটির মাধ্যমে? ওই যে অ্যান্টিনা আছে না, অ্যান্টিনার মাধ্যমে সে নাড়াচাড়া করে, নাড়াচাড়া করে সে খাবারকে স্পর্শ করে স্পর্শ, ঘ্রাণ বা শব্দ তরঙ্গ অনুভব করে, তাহলে অ্যান্টিনার মাধ্যমে। ঠিক আছে। পয়কিলোসেরাস পিকটাস এর ম্যাক্সিলার কোন অংশ অ্যান্টিনা এবং পায়ের অগ্রভাগ পরিষ্কার করে? ম্যাক্সিলারি পাল্প, সরাসরি বইয়ে আছে, ম্যাক্সিলারি পাল্প দিয়ে সে পায়ের অগ্রভাগ এবং হচ্ছে অ্যান্টিনা পরিষ্কারে হচ্ছে অংশ নেয়। ঠিক আছে, এগুলা পারবা। পতঙ্গের মস্তকের বহিকঙ্কালের নাম কি? মস্তকের বহিকঙ্কালের নাম হচ্ছে হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম, 2টা নামই আছে, হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম, তার মানে বিওসি, দুইটাই, তাহলে দুইটাই বিওসি উভয়। এগুলো তোমরা পারো। পয়কিলোসেরাস পিকটাসের যৌন মিলন ঘটে কোন ঋতুতে? এগুলো একটু দেখবা, গ্রীষ্মের শেষের দিকে, গ্রীষ্মের শেষের দিকে, তার মানে আনসার হচ্ছে গ্রীষ্মকাল। পয়কিলোসেরাস পিকটাসের শুক্রাণুর ডিম্বাণুতে প্রবেশের মাধ্যম কোনটা, অর্থাৎ কোন ছিদ্রের মাধ্যমে সে প্রবেশ করে? একটা ছিদ্র আছে ছোট্ট, মাইক্রোপাইল। বায়োলজিতে অলওয়েজ মনে রাখবে, এটা একটা গ্রিক শব্দ। মাইক্রো শব্দের মানে হচ্ছে ছোট। ওই যে মাইক্রোস্কোপ, ছোট জিনিসকে দেখার জন্য মাইক্রোস্কোপ ইউজ করি, মাইক্রো শব্দের মানে ছোট। তাহলে ডিম্বাণুতে একটা ছোট্ট ছিদ্র থাকে ডিমের আবরণের মধ্যে, মাইক্রোপাইল, ছোট্ট একটা ছিদ্র, মাইক্রোপাইল। ওই ছিদ্রের মাধ্যমে শুক্রাণুটা প্রবেশ করে, তাহলে অ্যান্সার হচ্ছে মাইক্রোপাইল। দেখছো? এবার আসো রুই মাছে, বলছিলাম না রুই মাছের কোনটা কোথায় রক্ত সরবরাহ করে? চলো আমরা এবার একটু দেখি। দেখো, বায়োলজিতে রেনাল শব্দের মানে হচ্ছে বৃক্ক। অলওয়েজ মনে রাখবা, বায়োলজিতে যেখানেই তুমি রেনাল শব্দটা শুনবা, এই রেনাল শব্দের মানে বৃক্ক বা কিডনি রিলেটেড কিছু। তাহলে রেনাল মানেই বৃক্ক বা কিডনি রিলেটেড কিছু। তাহলে রেনাল ধমনী বল কই সরবরাহ করবে? আমি তোদেরকে ছোট ভাই বোন মনে করে কিন্তু তুই করে পড়াচ্ছি, ঠিক আছে? কারণ আমি বলছি যে সেকেন্ড টাইমার, মানে যারা সেকেন্ড টাইম, আসলে কেন বললাম হঠাৎ করে যে মেডিকেলে চান্স মিস হয়ে গেছে, এখনো তোরা ফার্স্ট টাইমে আসিস, যারা আসিস, আবার এখানে কিছু সেকেন্ড টাইমারও আছে যে সেকেন্ড টাইমও মেডিকেলে দিয়ে হয় নাই, এখন জাহাঙ্গীরনগরের শেষ ভরসা, এরকম আছে কিন্তু অনেকেরই আছে। এই জন্য আমি ওভারঅল ধরে নিচ্ছি এখানে সেকেন্ড টাইম আছে। ফার্স্ট টাইমের মধ্যে আবার অনেকে আছে মেডিকেলে হয় নাই, ভাই আমি আবার সেকেন্ড টাইম দিব, কারণ আমাদের অনেক স্টুডেন্ট এই বছর সেকেন্ড টাইম ব্যাচে যুক্ত হচ্ছে। অলরেডি আমাদের একটা সেকেন্ড টাইম ব্যাচ লঞ্চ হয়েছে, যেটা ডেন্টালের পরে ক্লাস শুরু হবে। ঠিক আছে, অলরেডি সেখানে 200+ ভর্তি হয়ে গেছে। আর এই সংখ্যাটা পুরো বছর মিলে আমার মনে হয় 2 থেকে 2,500 হয়ে যাবে পেইড ব্যাচে। 200+ হয়েও গেছে অলরেডি, যেটা ডেন্টালের পরে ক্লাস শুরু হবে। যাই হোক, সেকেন্ড টাইম ব্যাচ, এই জন্য আমি এই সেন্সে সেকেন্ড টাইম বলতেছি। কেউ আবার মন খারাপ করিস না যে ভাই মেডিকেলে হয় নাই, ভাই আমার সেকেন্ড টাইম বানায় দিল। অনেকেই সেকেন্ড টাইম পরীক্ষা দিবে, আবার তোদের সাথে অনেক সেকেন্ড টাইমাররা অলরেডি ক্লাস করতেছে, কারণ সে সেকেন্ড টাইমে এখন জাবিতে সে ভর্তি হবে। ঠিক আছে, এই জন্য। আচ্ছা, যাই হোক, তাহলে রেনাল শব্দের মানে হচ্ছে বৃক্ক। তাহলে রেনাল ধমনী কোথায় রক্ত সরবরাহ করবে? বৃক্কে। শেষ। এবার আসো প্যারাইটাল
প্যারাইটাল শব্দের মানে হচ্ছে প্রাচীর বা দেয়াল। এটা একটা বায়োলজিক্যাল শব্দ। প্যারাইটাল শব্দের মানে হচ্ছে দেহ প্রাচীর বোঝায়। প্যারাইটাল শব্দের মানে দেহ প্রাচীর। তাইলে আমারে বলো প্যারাইটালটা হচ্ছে কোথায় রক্ত সরবরাহ করবে? দেহ প্রাচীরে রক্ত সরবরাহ করবে প্যারাইটাল ধমনী। ঠিক আছে, এবার আসো কডাল। কড শব্দের মানে হচ্ছে লেজ। বায়োলজিতে অলওয়েজ মনে রাখবা কড, কড মানে কড শব্দটার মানে আসলে লেজ বুঝায়, লেজ। তাহলে বলো কডাল ধমনী কোথায় রক্ত সরবরাহ করবে? লেজে রক্ত সরবরাহ করবে। এটা কি পারার জন্য কি কঠিন কিছু লাগে? লেজ। আচ্ছা, এবার চলে আসো ইলিয়াক। ইলিয়াক ধমনী বলো তো মানুষের, এটা তো মানুষের হাড্ডি গুড্ডিতেও পড়ছো, মানুষের হাড্ডি গুড্ডিতে বলো শ্রোণীচক্র। শ্রোণীচক্রের মধ্যে কি থাকে বলো? ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। তাহলে ইলিয়াম, ইলিয়াম থাকে কোথায়? শ্রোণীচক্রে। তাহলে সেই ইলিয়াম থেকে শব্দটা আসছে ইলিয়াক ধমনী। এই ইলিয়াক ধমনী তাহলে শ্রোণী পাখনায় রক্ত সরবরাহ করবে। তাহলে ইলিয়াম থাকে হচ্ছে শ্রোণীচক্রে, ওইখান থেকে মনে রাখবা যে ইলিয়াক ধমনী তার মানে শ্রোণী পাখনায় রক্ত সরবরাহ করবে। আর কি বাদ থাকলো? মোটামুটি তো সবই হয়ে গেছে। আচ্ছা, সিলিয়াক ও মেসেন্টারিক। আচ্ছা, মেসেন্টারি শব্দের মানে হচ্ছে এরা পৌষ্টিক নালী, পৌষ্টিক নালীর সাথে যুক্ত একটা জিনিস থাকে। মানব দেহ আছে, দা মেসেন্টারি বলে, একটা পর্দা। মেসেন্টারিক শব্দটা আসছে মেসেন্টারি থেকে। মেসেন্টারি হচ্ছে একটা পর্দা, মানব দেহের একটা পর্দা। এই পর্দাটা হচ্ছে পৌষ্টিক নালীর সাথে যুক্ত। তার মানে সিলিয়াক ও মেসেন্টারিক এই ধমনীটা পৌষ্টিক নালীতে রক্ত সরবরাহ করে। তাহলে রুই মাছের পাকস্থলী, অগ্নাশয় বা যা যা আছে, যকৃৎ, এগুলোতে রক্ত সরবরাহ করে, তাহলে সিলিয়াক ও মেসেন্টারিক। এটা হচ্ছে পৌষ্টিক নালী সম্পর্কিত। আরেকটা বাদ চলে গেছে, বলতো কি? সাবক্লেভিয়ান। আরেকটা ধমনী আছে রুই মাছে, সাবক্লেভিয়ান। এটা তোমরা খুব সহজেই বুঝবা। দেখো বায়োলজি বুঝে পড়লে বায়োলজির থেকে সহজ জিনিস আসলে নাই। দেখো ক্লেভিয়ান শব্দটা আসছে ক্লেভিকল থেকে। ক্লেভিয়ান শব্দটা কোত্থেকে আসছে? ক্লেভিকল থেকে আসছে, ক্লেভিকল। ঠিক আছে, এটা আসছে হচ্ছে তোর ক্ল্যাভিকল থেকে। ক্ল্যাভিকল কোনটা? এই যে এই হাড্ডিটা, এই হাড্ডিটারে হচ্ছে ক্ল্যাভিকল বলে। আর সাব মানে নিচে। সাব মানে কি? সাব মানে হচ্ছে নিচে, নিচে। তাইলে ক্ল্যাভিকলের নিচে। তাহলে এটা যদি আমার ক্ল্যাভিকল হয়, এটা যদি আমার ক্ল্যাভিকল হয়, তাহলে ক্ল্যাভিকলের নিচে বলো ক্ল্যাভিকলের নিচে মানে কি? বক্ষ, বুক না? বুক অঞ্চল না? তাহলে সাবক্ল্যাভিয়ান ধমনী বক্ষ পাখনায় রক্ত সরবরাহ করে। দেখো এটা হচ্ছে ক্ল্যাভিকল, ক্ল্যাভিকল থেকে শব্দটা আসছে ক্ল্যাভিয়ান। সাব মানে নিচে বায়োলজিতে, তাহলে ক্ল্যাভিকলের নিচে, এটাই হচ্ছে সাবক্ল্যাভিয়ান। তো ক্ল্যাভিকলের নিচে মানে কি? বক্ষ অঞ্চল। তাহলে বক্ষ পাখনায় রক্ত সরবরাহ করে। তাহলে সাবক্ল্যাভিয়ান ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? বক্ষ পাখনায়। শেষ, এই তো হয়ে গেল। কঠিন? শেষ, এই তো মুখস্থ হয়ে গেছে না? শব্দের মানে জানলেই হবে। মেসেন্টারি হচ্ছে পৌষ্টিক নালীর পর্দা, পৌষ্টিক নালীর পর্দা মানব দেহে, ওইটার সাথে মিল রেখে, মানব দেহের সাথে মিল রেখে নাম দিছে এগুলা, এই জন্য। আচ্ছা, রুই মাছের বৃক্কে তাহলে রক্ত সরবরাহকারী ধমনী কোনটা? ওকে, তাহলে রুই মাছের বৃক্কে রক্ত সরবরাহকারী ধমনী কোনটা? বৃক্ক। বৃক্ক মানেই রেনাল, বলছি বায়োলজিতে রেনাল মানে বৃক্ক, তাহলে রেনাল। আর কডাল মানে কি? লেজ, তাহলে এটা লেজে রক্ত সরবরাহ করে। ইলিয়াক কি? ওই যে ইলিয়াম থেকে আসছে, শ্রোণী পাখনায় রক্ত সরবরাহ করবে। প্যারাইটাল মানে দেহ প্রাচীর, দেহ প্রাচীরে রক্ত সরবরাহ করবে। সিলিয়াক ও মেসেন্টারিক, মেসেন্টারি হচ্ছে পৌষ্টিক নালীর পর্দা, তাহলে মেসেন্টারিক ধমনী হচ্ছে পৌষ্টিক নালী, অর্থাৎ অগ্নাশয়, যকৃৎ, এই হাবিজাবিতে রক্ত সরবরাহ করবে। ঠিক আছে। আর সাবক্লেভিয়ান হচ্ছে বক্ষচক্রে, পড়ায় দিছে। তাহলে দেখো রুই মাছের দেহ প্রাচীরে তাহলে রক্ত সরবরাহকারী ধমনী কোনটা? এগুলো পড়ানোর কি আর দরকার আছে? দেহ প্রাচীর বলছে, তাহলে প্যারাইটাল। ঠিক আছে। রুই মাছের ক্লিভেজ কি ধরনের? রুই মাছের ক্লিভেজ হচ্ছে আংশিক ধরনের। আংশিক, এটা তোমরা পারো অলরেডি, মেরোব্লাস্টিক বা আংশিক ক্লিভেজ। এগুলো একটু জাস্ট দেখবা। কোন নদীকে প্রাকৃতিক জিন ব্যাংক সমৃদ্ধ মৎস্য খনি বলা হয়? ভাই কোন নদীতে প্রাকৃতিক ভাবে হচ্ছে মৎস্য থাকে? হাবিজাবি যাই আসুক, অ্যান্সার একটাই, হালদা নদী। অ্যান্সার একটাই, হালদা নদী। শেষ, চোখ বন্ধ করে যাই আসুক। আচ্ছা, রুই মাছের আইস ত্বকের কোন স্তর থেকে সৃষ্টি হয়? ত্বকের হচ্ছে ডার্মাল স্তর থেকে। এটা খুবই ইজি। দেখো বায়োলজিতে ডার্মা শব্দের মানে ত্বক। তুমি যদি বায়োলজিটা বুঝে পড়ো না তাহলে ইজি হবে। বায়োলজিতে ডার্মা শব্দের মানে হচ্ছে ত্বক, তাহলে ত্বকের স্তর মানে ডার্মাল স্তর থেকে। ঠিক আছে, সমস্যা হয়েছে? আচ্ছা, ইউটিউবে সাউন্ডের প্রবলেম হয়েছে। আচ্ছা আচ্ছা, এক মিনিট।
আমাদের এটা হচ্ছে ইউটিউব থেকে হচ্ছে স্ট্রিম হচ্ছে, তো ইউটিউব থেকে স্ট্রিম হচ্ছে, একটু দাঁড়াও। ফেসবুকে, ইউটিউবে যদি কারো সাউন্ডে প্রবলেম হয় ফেসবুক থেকে করে ফেলো। হ্যাঁ, এটা ফেসবুক আর ইউটিউব দুই জায়গা থেকে হচ্ছে। আমাকে আমার জুনিয়র ডিএম গ্র্যাভিটি মেডিটেশন বা বায়োলজি কিলার্স যে কোনো একটা এখান থেকে করলেই হবে। আচ্ছা, ইউটিউবের মনে হয় এটা কেটে গেছে নাকি? আচ্ছা, সমস্যা নেই। ইউটিউব থেকে যদি কারো কোনো প্রবলেম হয় এটা হচ্ছে আমাদের কি বলে ইয়ে থেকে করে ফেলো, ঠিক আছে, সমস্যা নেই। ফেসবুকে চলতেছে, ফেসবুক থেকে চালায় দিই। হতে পারে টেকনিক্যাল প্রবলেম বা নেট ইস্যু হইতেই পারে রে ভাই, আমি কি করব। ঠিক আছে, ওকে। ঘাস ফড়িং এর অ্যান্টেনার ফ্ল্যাজেলাম কয়টা খণ্ডকে বিভক্ত? ফ্ল্যাজেলাম হচ্ছে প্রায় 25টা খণ্ডকে বিভক্ত। এগুলো সরাসরি বলা আছে, তোমরা এগুলা পারবা। পরিপাক ও শোষণে চলে যাই, একটু দেখি। ক্ষুদ্রান্তের অংশ নয় কোনটা? ক্ষুদ্রান্তের অংশ আমি এমনি মনে রাখতাম, ডেইজি আপা, ডেইজি আপা, ডিওডেনাম, ইলিয়াম, জেজুনাম, ডেইজি। ঠিক আছে, আমি এমনি মনে রাখতাম ডেইজি আপা। তাহলে ডেইজি, দেখো, ডিওডেনাম, ইলিয়াম আর জেজুনাম, এইগুলো হচ্ছে ক্ষুদ্রান্তের অংশ। তাহলে বলছে ক্ষুদ্রান্তের অংশ নয় কোনটা? নয় বলছে, তাইলে বুঝতেই পারতেছো সিকাম। সিকাম কিসের অংশ? এটা বৃহদান্ত্রের অংশ। ঠিক আছে, ওকে। মানবদেহের পৌষ্টিকতন্ত্রের দীর্ঘতম অংশ কোনটি? এই তো পড়াইছি না, মনে আছে? এই ক্লাসের শুরুর দিকে বলছিলাম, লিখে দিয়েছিলাম, আরেকবার বলি। শুরুটা হবে গলবিল থেকে। বলো গলবিলের সাইজ কত? গলবিলের সাইজ হচ্ছে 12.5 সেন্টিমিটার দৈর্ঘ্য। শুরুটা হবে গলবিল থেকে। 12.5কে দ্বিগুণ করো, 12.5কে দ্বিগুণ করলে কত হয়? 25। এই 25 হচ্ছে অন্ন নালীর দৈর্ঘ্য। তাহলে অন্ন নালী হচ্ছে মোটামুটি 23 থেকে 25, 23 থেকে 25 সেন্টিমিটার। 25-এর সাথে 5 যোগ করো, কত হয়? 30। তাহলে 30 সেন্টিমিটার হচ্ছে তোমার দৈর্ঘ্য। 30-এর অর্ধেক করো, কত? 15। 15 সেন্টিমিটার হচ্ছে প্রস্থ। এটা কার দৈর্ঘ্য প্রস্থ বললাম? পাকস্থলীর। দেখো এগুলো আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে। আমি আমাদের ক্লাস করলে ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যায়। দেন চলে আসো ক্ষুদ্রান্ত্র। ভাই, নামে ক্ষুদ্র বলে যে সে সাইজে ক্ষুদ্র তা না। ক্ষুদ্রান্ত্র হচ্ছে 6 থেকে 7 মিটার। আর বৃহদান্ত্র নামের মধ্যে বড়, তার মানে যে সে বড় তা না। বৃহদান্ত্র হচ্ছে মাত্র 1.5 মিটার। তাহলে দীর্ঘতম অংশ আসলে ক্ষুদ্রান্ত্র, 6 থেকে 7 মিটার। পড়াইছেন একটু আগে, দেখো এই জিনিসগুলাই। পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম কোনটা? এটা তো সবচেয়ে সহজ, পেপসিন। ট্রিপসিন হচ্ছে কোত্থেকে আসে বলো? অগ্নাশয় থেকে আসে। ঠিক আছে। টায়ালিন কোথায় পাওয়া যায়? লালা রসে পাওয়া যায়। পারো তো এগুলা। একজন পূর্ণবয়স্ক মানুষ দিনে প্রায় কত লিটার গ্যাস্ট্রিক জুস তৈরি করে? 2 লিটার, 1.5 থেকে 2 লিটার। আজমল স্যারের বইগুলো আছে, একদম সহজ প্রশ্ন। পাকস্থলীতে অর্ধপাচিত খাদ্যকে কি বলে? কাইম বা পাকমণ্ড বলে। আচ্ছা বলি, মুখগহ্বরে, মুখগহ্বরে খাদ্যবস্তু চিবানোর পরে সেটাকে বোলাস বলে। বোলাস বা খাদ্যমণ্ড। লেখো, এই দুটা জিনিস লেখো, এটা ইম্পর্টেন্ট। মুখগহ্বরে অর্থাৎ আমরা মুখে যখন খাবার খাই, ধরো মুখ দিয়ে খাবার খাইলাম, খাবার খায়া খাবার চিবাইতেছি, খাবার চিবানোর পরে যে অবস্থাটা হয় সেই অবস্থাটাকে তোমার বলা হয় বোলাস বা খাদ্যমণ্ড। তার মানে মুখগহ্বরে খাদ্যবস্তু পরিপাকের পর ওই অংশটাকে তোমার বলে খাবারটাকে বলে বোলাস বা খাদ্যমণ্ড। তাহলে বোলাস বা খাদ্যমণ্ড এটা কোথায় পাওয়া যায়? এটা মুখগহ্বরে পাওয়া যায়, মুখগহ্বরে। আর পাকস্থলীতে হচ্ছে খাদ্যবস্তু পরিপাকের পরে সেটাকে বলা হয় কাইম বা পাকমণ্ড। এটাকে বাংলায় বলা হয় পাকমণ্ড। তাহলে একটা হচ্ছে খাদ্যমণ্ড আর একটা হচ্ছে পাকমণ্ড। কাইম বা পাকমণ্ড এটা কোথায় পাওয়া যায়? পাকস্থলীতে। এই দুইটা জিনিস কিন্তু পরীক্ষায় আসবে, যে পাকস্থলীতে অর্ধপাচিত খাদ্যকে কি বলে? কাইম। মুখগহ্বরে অর্ধপাচিত খাদ্যকে কি বলে? বোলাস আসবে। অ্যাম্পুল অফ ভ্যাটার এটা কি? ডিওডেনামে হচ্ছে উন্মুক্ত হয়। ঠিক আছে, ডিওডেনামে উন্মুক্ত হয় অ্যাম্পুল অফ ভ্যাটার। এর মাধ্যমে তোমার কি অগ্নাশয় নালী আর হচ্ছে তোমার কি পিত্ত নালী হচ্ছে তোমার অ্যাম্পুল অফ ভ্যাটারের মাধ্যমে ডিওডেনামে উন্মুক্ত হয়। মানব দেহের কোথায় গ্লাইকোজেন থাকে? আচ্ছা, গ্লাইকোজেন, এটা এই প্রশ্নটা অনেক কনফিউজিং প্রশ্ন। এটা দেখেই তুমি দাগাবাকি, এটা দেখেই তোমার মাথায় আসবে ভাই যকৃৎ দাগায় দেয়। আর এটা তো সহজ, বাসায় এসে বলবা যে আম্মু আব্বু আরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিটটা একদম কোপায় দিয়ে আসছি। পরে রেজাল্ট দিবে, দেখবা তুমি নিজেই কোপ খেয়ে বসে আছো। কেন? কারণ পরের অপশনটা দেখো, ঐচ্ছিক পেশি। তোমরা কি জানো পেশিতেও কিন্তু গ্লাইকোজেন সঞ্চিত থাকে? পেশিতেও অল্প পরিমাণে গ্লাইকোজেন সঞ্চিত থাকে, যকৃতে তো থাকেই। তাহলে এটার অ্যান্সার আসলে এ আর বি উভয়। বুঝছো? পেশিতেও অল্প পরিমাণে হচ্ছে গ্লাইকোজেন থাকে
যকৃত তো থাকেই, তাহলে অ্যান্সার হচ্ছে এ আর বি উভয়। এই প্রশ্নটাই তোমরা কিন্তু ভুল করতা, শুধু যকৃত দাগায় দিয়ে আসবা। মানবদেহের জৈব রসায়নাগার বলা হয় কোনটিকে? এটা তো কঠিন প্রশ্ন, অনেক অনেক কঠিন, পারবা না তোমরা। আচ্ছা এবার আসো, পাকস্থলী প্রাচীরের চিফ কোষ বা জাইমোজেনিক কোষ, চিফ শব্দের মানে কি? দেখো, চিফ শব্দের মানে হচ্ছে প্রধান। বলো, পাকস্থলীতে যে 4-5 ধরনের কোষ থাকে, হ্যাঁ 4 ধরনের ধরো যে কোষ থাকে, বলো এর মধ্যে চিফ মানে প্রধান, তাহলে প্রধান কোষ থেকে বলো কি বের হবে? প্রধান এনজাইমটা বের হবে। তাহলে পাকস্থলীর প্রধান এনজাইম কোনটা? পেপসিন। সেই পেপসিনটা কি আকারে বের হয়? পেপসিনোজেন আকারে। এই জন্য চিফ কোষ বা জাইমোজেনিক কোষ থেকে পেপসিনোজেনটা বের হয়। আর অক্সিনটিক কোষ বা প্যারাইটাল কোষ থেকে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণ হয়। মিউকাস থেকে হচ্ছে মিউসিন আসে, আর জি কোষ থেকে হচ্ছে গ্যাস্ট্রিন বের হয়। এগুলো তো তোমরা জানোই। তাহলে বুঝছো, মনে রাখবা কেমনে? দেখো, চিফ শব্দের মানে প্রধান, তাহলে পাকস্থলীর প্রধান কোষ থেকে প্রধান এনজাইমটা বের হবে। তাহলে পাকস্থলীর প্রধান এনজাইম কোনটা? পেপসিন। সেটা কি আকারে বের হয়? পেপসিনোজেন আকারে। এই জন্য চিফ কোষ বা প্রধান কোষ থেকে পেপসিনোজেনটা বের হবে, প্রধান এনজাইমটা বের হবে। এই তো মনে রাখলা, খুব সহজ। মানবদেহের মিশ্র গ্রন্থি কোনটা? মিশ্র গ্রন্থির এক্সাম্পল মনে রাখবা, অগ্নাশয়, 2 মহাশয় ও অগ্নাশয়। মিশ্র গ্রন্থির এক্সাম্পল আমি এইভাবে মনে রাখতাম, 2 মহাশয় সাথে অগ্নাশয়। আচ্ছা, অগ্নাশয় তো মিশ্র গ্রন্থি, এটা তোমরা সবাই জানো, কিন্তু আমি এখানে 2 মহাশয় কেন লিখলাম? 2 মহাশয় বলতে ছেলেদের ক্ষেত্রে হচ্ছে শুক্রাশয়, আর মেয়েদের ক্ষেত্রে ডিম্বাশয়, এরাও মোটামুটি হচ্ছে মিশ্র গ্রন্থি হিসেবে কাজ করে। ঠিক আছে, আমি এমনি এই জন্য মনে রাখতাম 2 মহাশয়, অর্থাৎ শুক্রাশয়, ডিম্বাশয় আর অগ্নাশয় তো আছেই সাথে, এগুলো হচ্ছে মিশ্র গ্রন্থি। তাহলে অ্যান্সার হচ্ছে অগ্নাশয়। ঠিক আছে, কোন হরমোন গ্লুকোজের পরিমাণ কমায়? বলো, একটাই মানব দেহে হরমোন আছে যেটা ডায়াবেটিস রোগীদের গ্লুকোজ কমায়। বলো, ইনসুলিন। ইনসুলিন কেন নেয়? যাতে গ্লুকোজ কমে যায়, আর বাকি সবগুলা গ্লুকোজ বাড়ায়। আর ইনসুলিন যা করবে, গ্লুকাগন তার বিপরীত কাজ করবে। মানব দেহে একটা হরমোনই আছে যেটা গ্লুকোজটা কমায়, এই জন্য ডায়াবেটিস রোগীরা ইনসুলিন নেয় গ্লুকোজ কমানোর জন্য। আর গ্লুকাগন উল্টা কাজ করবে, ইনসুলিনের উল্টা কাজ করবে, অর্থাৎ শর্করা বা গ্লুকোজ বাড়াবে। বলতো ইনসুলিন কোত্থেকে আসে? বিটা কোষ থেকে ইনসুলিন আসে। আর গ্লুকাগন কোত্থেকে আসে? আলফা কোষ থেকে আসে। এগুলো কিন্তু সাথে পড়তে হবে। অগ্নাশয়ের আলফা কোষ থেকে হচ্ছে তোমার গ্লুকাগন, আর বিটা কোষ থেকে হচ্ছে ইনসুলিন আসে। ঠিক আছে, ওকে, এগুলো একটু মনে রাখলা। মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটা? যকৃৎ। এগুলো তোমরা জানো। রক্ত সংবহনে চলে আসি, দেখি মানব দেহের রক্ত রসে জৈব পদার্থের পরিমাণ কত? দেখো, এটা খুব সহজ। দেখো, রক্ত রসে আমরা পড়ছি, রক্ত রসের হচ্ছে 90 থেকে 92% হচ্ছে তোমার পানি, পড়ছি না? যে রক্ত রসের হচ্ছে 90 থেকে 92% হচ্ছে পানি। দেখো, আর বাকি হচ্ছে 8 থেকে 10% হচ্ছে তোমার কঠিন পদার্থ। তাহলে 90 থেকে 92% পানি, বাকি 8 থেকে 10% হচ্ছে কঠিন পদার্থ। সেই কঠিন পদার্থের মধ্যে আবার তোমার মোটামুটি হচ্ছে 7 থেকে 9% হচ্ছে জৈব পদার্থ, আর 0.9% হচ্ছে অজৈব পদার্থ। ঠিক আছে, তাহলে 0.9% অজৈব পদার্থ, 7 থেকে 9% হচ্ছে জৈব পদার্থ। ঠিক আছে, ওকে। তাহলে বলছে যে জৈব পদার্থের পরিমাণ কত? 7 থেকে 9%। পারবা। নিচের কোনটি অ্যান্টিবডি সৃষ্টি করে? এটা তো তোমরা পারোই। অ্যান্টিবডি তৈরি করে কে? বলো, বি লিম্ফোসাইট নাকি টি লিম্ফোসাইট? কমেন্টে জানাও। এটা তোমাদের জন্য প্রশ্ন রইলো, পারবা তো? এগুলো তো পারা উচিত এখন। কে অ্যান্টিবডি তৈরি করে? সাথে সাথে ঝটপট কমেন্টে জানাও, বি লিম্ফোসাইট নাকি টি লিম্ফোসাইট? বলো, নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়? আচ্ছা, প্লাজমা প্রোটিন মনে রাখার টেকনিক তোমরা জানোই মনে হয়, জিপিএ5। আই এম জিপিএ5 মনে আছে? অনেক বছর আগে একটা ভাইরাল হয়েছিল যে বাবু বলো তো জিপিএ5, আমি জিপিএ5 পেয়েছি, এটার ইংলিশ কি? ও জিপিএ5 পাইছে, ওরে ধরছে যে তুমি তো জিপিএ5 পেয়েছো, বলো আমি জিপিএ5 পেয়েছি, এটার ইংলিশ কি? ও বলছে আই এম জিপিএ5। অনেক বছর আগে, এটা আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন এগুলো হাসাহাসি করতাম, জিপিএ5, আই এম জিপিএ5। তাহলে গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন, এই 4টা হচ্ছে প্লাজমা প্রোটিন। তাহলে 9 বলছে, তাহলে অ্যান্সার হচ্ছে ক্যারাটিন। দেখি কমেন্টগুলো দেখি। বি, বি, সবাই বি, কিন্তু মাঝখানে মাঝখানে একজন এ বলতেছো নাকি? সবাই বি, সবাই বি বলতেছো।
সবাই বি বলতেছো, তাহলে তো ভালোই। হ্যাঁ, বি, বি সেল, বি অ্যান্টিবডি, মানে বি লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি আসে, আর টি থেকে হচ্ছে, টি সরাসরি হচ্ছে জীবাণুকে আক্রমণ করে। ঠিক আছে, এগুলো পারতে হবে। স্বাভাবিক অবস্থায় মানুষের রক্ততঞ্চন কাল কত? 3 থেকে 8 মিনিট। এগুলা লেখা আছে আজমল স্যারের বই, এগুলা লেখা আছে, একটু দেখে নিও, মুখস্থ জিনিস। ক্লটিং ফ্যাক্টর 9 কোনটি বলো? দেখো, ফুল পরে টুপ করে 4টার মধ্যে অ্যান্সার চলে আসছে। ফুল পরে, ফুলতে ফাইব্রিনোজেন, পরেতে প্রোথ্রম্বিন, টুপ করে থ্রম্বোপ্লাস্টিন, করেতে ক্যালসিয়াম আয়ন। এই 4টা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। বাট দেখো অ্যালবুমিন কিন্তু ক্লটিং ফ্যাক্টর না, অ্যালবুমিন হচ্ছে প্লাজমা প্রোটিন। তাহলে তো এটাই হচ্ছে অ্যান্সার। দেখছো? প্রাকৃতিক পেসমেকার কোনটা? এসএ নোড বা সাইনোঅ্যাট্রিয়াল নোড। আর এভি নোডকে বলা হয় সংরক্ষিত পেসমেকার। ঠিক আছে, লেখো এগুলা, এগুলাই ঘুরে ফিরে দেখবা পরীক্ষায় চলে আসছে। ঠিক আছে, ওকে। মানব দেহের কার্ডিয়াক চক্রের হচ্ছে তোমার সময়কাল কত সেকেন্ড? টোটাল কার্ডিয়াক চক্র সম্পন্ন হইতে কত সময় লাগে? 0.8 সেকেন্ড সময় লাগে। তার মানে অ্যাট্রিয়ামের সময়কালও 0.8 সেকেন্ড, ভেন্ট্রিকলের সময়কালও 0.8 সেকেন্ড। এর মধ্যে আসো, অ্যাট্রিয়ামের ডায়াস্টল হইতে 0.7 সেকেন্ড লাগে, অ্যাট্রিয়ামের সিস্টল হইতে 0.1 সেকেন্ড লাগে। আর ভেন্ট্রিকলের হচ্ছে ডায়াস্টল হইতে 0.5 সেকেন্ড সময় লাগে, আর সিস্টল হইতে 0.3 সেকেন্ড সময় লাগে। ভাইয়া এটা মনে রাখবো কেমনে? চলো, এটা মনে রাখার একটা টেকনিক আছে। দেখো, সিস্টল মানে কি? সিস্টল মানে সংকুচিত হওয়া। সংকুচিত হওয়া মানে কি? ছোট হয়ে যাওয়া। বলো, জীবনে বড় হইতে সময় বেশি লাগে নাকি ছোট হইতে সময় বেশি লাগে? দেখো, তুমি সারা জীবন ধরে ভালো কাজ করছো, ভালো কাজ করছো, মানুষের পাশে দাঁড়াইছো, অনেক কিছু করছো, তুমি সারা জীবনে সাধনা করে করে আস্তে আস্তে হচ্ছে একটা বড় মানুষ হইছো। তো দেখা গেলো যে একদিন তুমি হঠাৎ করে একটা ভুল করে ফেললা, হয়তো অনেক ছোটখাটো ভুল, বাট দেখবা সেই ভুলটাকে এমন ভাবে প্রচার করা হচ্ছে যে তুমি একদম ছোট হয়ে গেলা মানুষের চোখে। তার মানে কি বুঝছো? বড় হইতে সময় লাগে অনেক, যুগের পর যুগ, মাসের পর মাস, বছরের পর বছর ভালো কাজ করে, মানুষের উপকার করে, অনেক ভালো কিছু করে বড় হইতে হয় মানুষের চোখে। বাট ছোট হইতে কিন্তু সময় লাগে না। তোমার একটা ভুল দেখবা মানুষের চোখে একদম তোমাকে ছোট করে ফেলবে। তার মানে ছোট হইতে সময় কম লাগে। এটাই পৃথিবীর নিয়ম, এটাই সায়েন্স, এটাই বাস্তব, না? হা হা হা। তাইলে দেখো, বড় হইতে সময় লাগে অনেক বেশি, ছোট হইতে কিন্তু বাচ্চারা সময় লাগে না। একটা ভুল করবা, মানুষ দেখবা তোমাকে টেনে নিয়ে ছোট বানায় ফেলবে। তুমি হয়তো অত বড় ভুল করো নাই, বাট মানুষ তোমার এমন ভাবে বলবে না জানি তুমি কি করে ফেলছো। আমাদের সমাজটা এইরকমই। এই জন্য ছোট হইতে মানে সিস্টলে সময় লাগে কম। তাহলে অ্যাট্রিয়ামের সিস্টল, তাহলে এগুলো হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টল 0.1 সেকেন্ড। আর তাহলে বড় হইতে সময় লাগে বেশি, অ্যাট্রিয়ামের সিস্টল হইতে মাত্র 0.1 সেকেন্ড সময় লাগে, তাহলে ডায়াস্টল হইতে 0.7 সেকেন্ড সময় লাগে। সেম ভাবে ভেন্ট্রিকলের হচ্ছে তোমার সিস্টল বা ছোট হইতে মানে সংকুচিত হইতে তোমার 0.3 সেকেন্ড সময় লাগে, আর বড় হইতে সময় বেশি লাগে 0.5 সেকেন্ড। ঠিক আছে, এগুলো পড়ায় দিলাম, সবকিছু একসাথে করায় দিলাম, কারণ প্রশ্ন যে শুধু এখান থেকে আসবে তা না, এগুলো থেকেও কিন্তু প্রশ্ন চলে আসতে পারে। কোন অ্যানজিওপ্লাস্টি বর্তমানে বেশি প্রচলিত? বলো, বর্তমানে কোনটা বেশি করে? হার্টের রিং পরায়, কিছু হইলেই শুনবা যে হার্টের রিং পরায়, অর্থাৎ করোনারি স্টেন্টিং। স্টেন্টিং মানে হার্টের রিং পরানো। তুমি শুনবা এই জিনিসগুলো, অনেক শুনবা, এটাই হচ্ছে আসলে হার্টের রিং পরানো আমরা বলি। মানব দেহের রক্তের আপেক্ষিক গুরুত্ব কত? 1.065। এগুলো আছে আজমল স্যারের বইয়ে আছে। কার্ডিয়াক চক্রের এই যে দেখছো কোন দশার সময়কাল 0.7 সেকেন্ড, এই মাত্র পড়াইছি। অ্যাট্রিয়ামের ডায়াস্টল, এটা 0.7 সেকেন্ড। সিস্টল হচ্ছে 0.1 সেকেন্ড, এটা হচ্ছে 0.7 সেকেন্ড। ভেন্ট্রিকলের সিস্টল মানে ছোট হইতে সময় কম লাগে, এটা 0.3 সেকেন্ড। তাহলে বাকি হচ্ছে 0.5 সেকেন্ড হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টল। মনে রাখবা। শ্বাসক্রিয়া এবং শ্বসন থেকে আসো। হাইলাম, হাইলাম কিসের অংশ? ফুসফুসের অংশ। এগুলো তোমরা জানো অলরেডি। হাইলাম হচ্ছে তোমার ফুসফুসের অংশ, পড়ছো। ঠিক আছে, মানুষের রক্তে হিম ও গ্লোবিনের অনুপাত কত? পারবা না এগুলা? ঠিক আছে, হিম এবং গ্লোবিন, হিমোগ্লোবিন 1:25। হ্যাঁ, এগুলো তোমরা জানো। মানব দেহের অ্যাকিউট সাইনোসাইটিস দেখছো, এই যে বলছিলাম অ্যাকিউট মানে কি বলো? অ্যাকিউট শব্দের মানে হচ্ছে স্বল্পস্থায়ী, অর্থাৎ অল্প সময়ের জন্য। আর ক্রনিক মানে দীর্ঘস্থায়ী, পড়াইছি কিন্তু আজকে ক্লাসে প্রথমেই বলে দিছিলাম। তাহলে স্বল্পস্থায়ী যেটা, এটা হচ্ছে 4 থেকে 8 সপ্তাহ। আর যেটা ক্রনিক, ক্রনিক মানে দীর্ঘ সময়, তাহলে যেটা দীর্ঘ সময়ের জন্য সেটা মাসের পর মাস থাকবে, অর্থাৎ 2 মাসেরও বেশি।
ক্রনিকটা এই জন্য 2 মাসেরও বেশি, আর অ্যাকিউট মানে স্বল্পস্থায়ী, এটা 4 থেকে 8 সপ্তাহ। ঠিক আছে, ওকে। পূর্ণবয়স্ক সুস্থ মানুষ বিশ্রামকালে প্রতি মিনিটে কতবার শ্বসন? 14 থেকে 18 বার শ্বসন সম্পন্ন করে। আর বাচ্চাদের ক্ষেত্রে কত? 40 বার। নবজাতক বাচ্চাদের ক্ষেত্রে 40 বার। নবজাতক মানে আজকে যে জন্ম নিছে মনে করো, তাহলে নবজাতক বাচ্চাদের ক্ষেত্রে কতবার? তাহলে নবজাতক বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে 40 বার। এই যে দেখছো, নবজাতক শিশু প্রতি মিনিটে কতবার শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে? আরে ভালোই তো, চলে আসছে। মানব দেহের ট্রাকিয়া, ট্রাকিয়া হচ্ছে সি আকৃতির তরুণাস্থি দিয়ে তৈরি। ট্রাকিয়া হচ্ছে, মনে রাখবা, এই যে সি অর্ধবৃত্ত বা ইংরেজি সি আকৃতির তরুণাস্থি দিয়ে তৈরি। তরুণাস্থিগুলোর নাম পড়বা। আমি এভাবে মনে রাখতাম, থাই ক্রাই অ্যারিটিনয়েড, থাইরয়েড ক্রাইকয়েড অ্যারিটিনয়েড। আমি এভাবে মনে রাখতাম, থাই ক্রাই অ্যারি, থাই ক্রাই অ্যারি অর্থাৎ থাইরয়েড, ক্রাইকয়েড, অ্যারিটিনয়েড। এগুলো হচ্ছে তরুণাস্থিগুলোর নাম আর কি, 3টা গুরুত্বপূর্ণ তরুণাস্থির নাম, থাই ক্রাই অ্যারি, এমনি দিয়ে মনে রাখবো। যাই হোক, এগুলো সি আকৃতির তরুণাস্থি, সংখ্যায় হচ্ছে 16 থেকে 20টা থাকে। এর মধ্যে সবচেয়ে উঁচু কোনটা বলো তো? এই যে ছেলেদের ক্ষেত্রে এই যে গলা সবচেয়ে উঁচু কোনটা? আদমস অ্যাপল বলে, তাই না? তোমরা তো ঘটনাটা শুনছোই, ধর্মীয় ঘটনাটা তো তোমরা জানোই, আদমস অ্যাপল বলে। ঠিক আছে, থাইরয়েড তরুণাস্থির আরেকটা নাম। পারো তো এগুলা নাকি? কঠিন না তো। মানব দেহের প্রতি 100 মিলিলিটার রক্তে কত মিলিলিটার ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়? একটু ভুল আসছে এখানে, পারবা না এগুলা? 0.2 মিলিলিটার পারবা? 0.2 মিলিলিটার। সি বলছিলাম না এগুলো আসবে। ফুসফুসের গঠন এবং কার্যগত একক কোনটা? অ্যালভিওলাস, অবশ্যই। নেফ্রন কিসের একক বলো তো? বৃক্কের কার্যকরী একক। নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের কার্যকরী একক। ঠিক আছে, এগুলো তো তোমরা পারো। চলন অঙ্গ চালনা থেকে দেখো, প্যাটেলা, প্যাটেলা এই যে হাঁটুর মধ্যে থাকে প্যাটেলা, প্যাটেলা হচ্ছে তোমার একটা সিসাময়েড অস্থি। ইন্টারক্যালেটেড ডিস্ক বলছিলাম হৃৎপেশিতে পাওয়া যায়, খুবই ইম্পর্টেন্ট। হৃৎপেশির আরেকটা ভালো ইংলিশ হচ্ছে কার্ডিয়াক পেশি। মানব দেহে করটির অস্থি সংখ্যা দেখো, এখানে 2টা কাহিনী আছে। দেখো, 2টা জিনিস তোমার প্যাচ লাগবে, এই প্যাচগুলো আমি একটু লিখে দিই, তাহলে একটু রিভিশন হবে। দেখো, করটি, করটি বনাম করটিকা, তাহলে করটি বনাম করটিকা। দেখো কাছাকাছি, তবু তারা দূরে। ঠিক আছে, আচ্ছা, করটি কয় অক্ষর? 3 অক্ষর। করটিকা কয় অক্ষর? 4 অক্ষর। তাহলে এখানে ছোট মরিচ কোনটা? একটা কথাই শুনছিলা, একটা কথা শুনছো, ছোট মরিচের ঝাল বেশি, শুনছো না? তাহলে করটি হচ্ছে এখানে ছোট মরিচ। ছোট মরিচ কেন? এটা সাইজে ছোট, আর করটিকা সাইজে বড়। তাহলে মনে রাখবা, ছোট মরিচের ঝাল বেশি, অর্থাৎ করটি এখানে হাড্ডি সংখ্যা বেশি। করটি হচ্ছে পুরা মাথার খুলি, পুরাটা। ঠিক আছে, এখানে ছোট মরিচ, তাহলে ছোট মরিচের ঝাল বেশি মানে এখানে হাড্ডি সংখ্যা বেশি। করটিতে হাড্ডি হচ্ছে 29টি। আর করটিকা বড় মরিচ, বড় মরিচের ঝাল নাই। করটিকা হচ্ছে শুধুমাত্র মাথার চান্দি, এই যে মাথার চান্দিটা শুধু। তাহলে মাথার চান্দি বা করটিকাতে হাড্ডি থাকে হচ্ছে 8টা, তাহলে এখানে হচ্ছে 8টি অস্থি। দ্যাটস ইট। প্যাচ লাগে, এগুলাতে একটু প্যাচ লাগে। তাহলে প্রশ্নে কোনটা বলছে? প্রশ্নে বলছে করটি, ছোট মরিচ। ছোট মরিচের ঝাল বেশি মানে হাড্ডির সংখ্যা বেশি 29টা, আর বড় মরিচের ঝাল কম মানে 8টা। আচ্ছা, তাহলে 29টা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। ব্যাঙ ও হাঙরের ভ্রূণে কি পাওয়া যায় না পাওয়া যায়, ওই যে এগুলো একটু পড়বা। ঠিক আছে, আচ্ছা। মানব দেহে মুখমণ্ডলীয় অস্থি, মুখমণ্ডলে কয়টা আছে বলো? পারা উচিত তো, 14টা। মুখমণ্ডলে 14টা, চান্দির মধ্যে 8টা, 22টা, কানে এই পাশে 3টা এই পাশে 3টা, তাহলে 6টা, 28টা। আর এই যে হাইওয়েড অস্থি এখানে একটা থাকে, 29টা। হ্যাঁ, মানব দেহের মেরুদণ্ডে হচ্ছে অস্থির সংখ্যা কত বলো? 7, 12, 5, 5, 4। এটা বাচ্চাদের ক্ষেত্রে এইভাবে মনে রাখবা, 7, 12, 5, 5, 4 বাচ্চাদের ক্ষেত্রে। এখন পরিণত বয়সে কি হয়? ওই যে স্যাক্রাম 5টা মিলে আসলে একটা হয়ে যায়। কককিক্সের তরুণাস্থিগুলা মানে কককিক্সের হচ্ছে তোমার মেরুদণ্ডের অস্থিগুলা 4টা মিলে একটা হয়ে যায়। তখন পরিণত বয়সে 7, 12, 5, 1, 1। তাহলে কয়টা হইলো? 12 আর 7 19টা, 5 হচ্ছে 24টা, 1
25টা 1 26টা, তাহলে 26টা। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া 33টা কেন হইলো না, প্রশ্নে তো মানে পূর্ণবয়স্ক বলে নাই। আচ্ছা, পূর্ণবয়স্ক না বলুক, যেহেতু বলছে যে মানব দেহের মেরুদণ্ডে হাড্ডি কয়টা, তো মানব দেহ বললেই ভাই তুমি অবচেতন মনে, সাবকনশিয়াস মাইন্ডে তুমি একটা পূর্ণবয়স্ক মানুষের কথা চিন্তা করো। তোমাকে যদি বলি মানব দেহ বললে তুমি কখনো একটা ছোট বাচ্চার কথা চিন্তা করো না। বাচ্চা বললে প্রশ্নে বলে দেওয়া থাকতো, অলওয়েজ মনে রাখবা, বাচ্চা বললে প্রশ্নে বলে দেওয়া থাকতো, বাচ্চা না বললে অলওয়েজ তুমি পূর্ণবয়স্ক ধরবা। কারণ তুমি কমন সেন্স, তোমাকে আমি বলি একটা মানুষের কথা কল্পনা করো, দেখবা তুমি জীবনে একটা বাচ্চার কথা কল্পনা করবা না, তুমি অলওয়েজ একটা বড় মানুষের কথাই কল্পনা করবা। তো মানব দেহ বলছে, আবার তার উপরে বলে দিছে মেরুদণ্ডে অস্থি কয়টা, তো বুঝতেই পারতেছো এটা পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রেই হবে 26টা। আর যদি স্পেসিফিকলি বলে দিত যে বাচ্চাদের ক্ষেত্রে বা জন্মের সময় হচ্ছে মেরুদণ্ডে কয়টা হাড্ডি থাকে, তখন 33টা হইতো। ঠিক আছে। মানব দেহের অক্ষীয় কঙ্কাল, অক্ষীয় মানে কি, দেহের অক্ষরেখা বরাবর থাকে। দেখো আমরা যদি সোজা হয়ে দাঁড়াই, ওয়াই অক্ষ বরাবর, এই যে ওয়াই অক্ষ বরাবর যে হাড্ডিগুলো, এগুলোকে বলা হয় অক্ষীয় কঙ্কাল। ওয়াই অক্ষ বরাবর, এই জন্য নাম হয়েছে অক্ষীয় কঙ্কাল। তাহলে অক্ষীয় কঙ্কাল হচ্ছে 80টা, আর উপাঙ্গীয় কঙ্কাল হচ্ছে 126টা, জানো তো এগুলো, তাহলে 80টা। মুখমণ্ডলের ভোমার অস্থি কয়টা, পারবা না? ঠিক আছে। স্যাক্রাল কশেরুকা, পারবা তো? 5টা থাকে, পরবর্তীতে একটা হয়ে যায়, পারবা? এগুলো একটু দ্রুত চলে যায়। হ্যাঁ, ওই ছকটা বলছিলাম, হাড্ডি গুড্ডির ছকটা পড়বা। জিন তত্ত্ব বিবর্তন থেকে মেন্ডেল হচ্ছে কত জোড়া, খুব 7 জোড়া মটরশুঁটি নিয়ে হচ্ছে গবেষণা করছে, পারো এগুলা? মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম 9 কোনটি? প্রথম সূত্রের ব্যতিক্রম হচ্ছে, এটা মনে রাখবা, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম এই ছক দিয়ে মনে রাখবা, অসমমানী। অসমমালী, অতে হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। দেখো, অতে হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, সমতে হচ্ছে সমপ্রকটতা, সমতে হচ্ছে সমপ্রকটতা, আর মালিতে হচ্ছে মারণ জিন বা লিথাল জিন। ঠিক আছে, তাহলে অসমমালী, অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, মারণ জিন বা লিথাল জিন। ঠিক আছে, ওকে। সমপ্রকটতার ফলে F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত কত হবে? এগুলো পারবা না, এগুলো একটু দেখে নিও। ফিনোটাইপিক অনুপাত, এটা ব্যতিক্রম, প্রথম সূত্রের ব্যতিক্রম, তাহলে সমপ্রকটতা হবে, তাহলে ফিনোটাইপ বলছে 1:2:1। হ্যাঁ, ইন্টারমিডিয়েট জিন কোনটির জন্য দায়ী? এটা তো তোমরা পারোই। ঠিক আছে। সহপ্রকটতা পারবা না, অনুপাতগুলো আমি তো বলেই দিচ্ছি, মেন্ডেলের সূত্র এবং ব্যতিক্রমগুলোর অনুপাত। ঠিক আছে, একটু দেখো, এগুলো সব অনুপাত থেকে প্রশ্ন আসছে, পারবা এগুলা? জার্মোপ্লাজম, সোমাটোপ্লাজম, এই তত্ত্বের প্রবক্তা হচ্ছে ভাইসম্যান। একটু এগুলা খালি একটু বলে দেই, ভাইসম্যান। হ্যাঁ, এগুলো একটু দেখবা। নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম? লিমুলাস, এটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম আর কি। ঠিক আছে। ব্যক্তিজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায়, এই একটা লাইন আছে, খুব ফেমাস একটা লাইন, বিবর্তন পার্টটা। এটা হচ্ছে ইসের মতবাদ, কি রে, এখানে তো অপশনে অ্যান্সারই না, এটা হেকেলের মতবাদ। হেকেল নামক একজন বিজ্ঞানীর মতবাদ এটা। ঠিক আছে, হেকেল। অপশনে 2বার ডারউইন আসছে, একবার একটা হচ্ছে হেকেল হবে। ব্যক্তিজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায়, ঠিক আছে, হেকেলের মতবাদ আর কি। ওকে। প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তা হচ্ছে ডারউইন, এগুলো একটু দেখবা। অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, এটা হচ্ছে ল্যামার্কের মতবাদ। ল্যামার্কের মতবাদের মূল কথাই হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। সমস্ত দেহে ঘন লোমের উপস্থিতি হয় কোনটির কারণে? এটা মনে রাখার টেকনিক আছে, হাইপারট্রাইকোসিস। দেখো, বায়োলজি একটু বুঝে পড়লে তোমার জন্য ইজি। হাইপার শব্দের মানে বেশি, বায়োলজি তো অলওয়েজ মনে রাখবা, হাইপার শব্দের মানে বেশি। ট্রাইকো শব্দের মানে হচ্ছে লোম, ট্রাইকো শব্দের মানে লোম, আর ওসিস মানে প্রক্রিয়া। তাহলে হাইপার মানে বেশি, ট্রাইকো শব্দের মানে লোম, ওসিস মানে প্রক্রিয়া। তাহলে সমগ্র দেহে ঘন লোমের উপস্থিতি, হাইপার ট্রাইকোসিস। তাহলে হাইপার মানে বেশি, ওসিস মানে প্রক্রিয়া, ট্রাইকো মানে লোম, এই জন্য হাইপার ট্রাইকোসিস বা ঘন লোমের উপস্থিতি। ঠিক আছে, তাহলে বুঝছো? ওকে।
আচ্ছা, একজন নিগ্রো পুরুষের সাথে একজন শ্বেতাঙ্গ মহিলার বিয়ে হলে F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত, এটা হচ্ছে তোমার ওই যে পলিজেনিক ইনহেরিটেন্স থেকে আসছে। অনুপাতটা হচ্ছে 1:4:6:4:1, পলিজেনিক ইনহেরিটেন্স থেকে আসছে। ঠিক আছে। বি নেগেটিভ কাদেরকে রক্ত দিতে পারে একটু দেখবা এগুলা। সরীসৃপের যুগ কাকে বলা হয়? মেসোজোইক যুগকে হচ্ছে সরীসৃপের যুগ বলা হয়। ঠিক আছে, ওকে, তাহলে এইভাবে হচ্ছে দেখবা। আচ্ছা, রক্তের গ্রুপটা তো পারবা নাকি? নাকি রক্তের গ্রুপ তো তোমার আসলে পারা উচিত। ঠিক আছে, বুঝছো তো রক্তের গ্রুপ। ঠিক আছে, রক্তের গ্রুপগুলা এগুলা হচ্ছে তোমরা পারবে। ওকে, এটা দেখবা, খালি একটু জাস্ট দেখে যাবা, দ্যাটস ইট। বি নেগেটিভ মানে কি বলো? এখানে কোনো আরএইচ ফ্যাক্টর নাই, তাহলে আরএইচ ফ্যাক্টর না থাকলে সে পজিটিভদেরকেও কি করতে পারবে? রক্ত দিতে পারবে, সমস্যা নাই তো। মানে এখানে ফ্যাক্টরই নেই, আরএইচ ফ্যাক্টর জনিত কোনো সমস্যাই নাই যারা নেগেটিভ আর কি। ঠিক আছে, তো এই কারণে তোমার হচ্ছে ও এবি পজিটিভকেও রক্ত দিতে পারবে, এবি নেগেটিভকেও রক্ত দিতে পারবে, ও বি পজিটিভকেও রক্ত দিতে পারবে, অর্থাৎ উপরের সবাইকেই সে রক্ত দিতে পারবে। এটার অ্যান্সার, হ্যাঁ, যে বি নেগেটিভ তাদেরকে রক্ত দিতে পারবে, এটার অ্যান্সার হচ্ছে উপরের সবগুলা। আচ্ছা, এটা কিভাবে অ্যান্সার হয়েছে দেখো। তুমি নেগেটিভ পজিটিভ বাদ দাও, ধরো একটা সময়ের জন্য তুমি নেগেটিভটা ভুলে যাও, ধরো শুধু বি। আমারে বলো শুধু বি কাকে রক্ত দিতে পারবে? বি কে রক্ত দিতে পারবে, তাই না? শুধু বি অবশ্যই এবি কে রক্ত দিতে পারবে, এটা তুমি জানো অলরেডি। তাহলে এবি পজিটিভকেও সে রক্ত দিতে পারবে, এবি নেগেটিভকেও রক্ত দিতে পারবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আর বি পজিটিভকেও সে রক্ত দিতে পারবে, কারণ যে বি নেগেটিভ তার কোনো উল্টাপাল্টা ধরনের কোনো ফ্যাক্টর নাই, আরএইচ ফ্যাক্টর নাই। তাহলে তার যেহেতু আরএইচ ফ্যাক্টর নাই, এই জন্য সে এই তিনজনের যারই রক্ত দেখ না কেন, ওই রক্তে নতুন করে কোনো ফ্যাক্টর ঢুকতেছে না, ওর কোনো আরএইচ ফ্যাক্টর নাই, তাহলে ও তিনজনকে রক্ত দিলেও কোনো প্রবলেম নাই। কারণ আলহামদুলিল্লাহ, কারণও আসলে কাউরে মনে করো যে কোনো নতুন করে কোনো ফ্যাক্টর প্রবেশ করাচ্ছে না, ফলে এদের কোনো সমস্যা হবে না আর কি, বুঝছো? এটা হচ্ছে বেসিক, তোমরা তো এগুলো পড়ছো অলরেডি, রক্তের গ্রুপগুলা। ঠিক আছে, এগুলো একটু দেখো। ওকে, তাহলে দেখছো, তাহলে বলো তোমাদের কাছে হচ্ছে কেমন লাগছে জিনিসগুলা, বলো। তাহলে তোমাদের কাছে ওভারঅল হচ্ছে জিনিসগুলা হচ্ছে কেমন লাগছে?